তো তমাল কৃষ্ণ মহারাজের উনি তো প্রভুপাদের সেক্রেটারি ছিলেন একদম একদম সব কিছু ওনার মাধ্যমেই হতো। বিশেষ করে আরেকটা জিনিস বলার আছে, এটা মায়াপুরে যেখানে আমরা বসে আছি এখন, এত বড় জায়গা কিচ্ছু ছিল না এক সময়। হ্যাঁ, শুধু চৈতন্য মঠ ছিল যেখানে আমরা গেলাম, চৈতন্য মঠ জন্মস্থান, ব্যাস, আর কিছু নেই। তো প্রভুপাদ যখন বিদেশ থেকে ফিরে আসলেন আমেরিকা থেকে, প্রথম তো মিন্টো পার্কে উঠলেন কলকাতা মন্দিরে। তো ওখানে মিন্টো পার্কে উঠে প্রভুপাদ সবসময় চাইতেন যেন আমাদের নিজস্ব কোনো জায়গা হয়। হ্যাঁ, যেমন ধরো রঘুনাথগঞ্জে সব কিছু প্রচার হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, কিন্তু আমাদের ইসকনের যদি নিজস্ব জায়গা যতদিন না থাকছে, যে কোনো জায়গায় হোক, রঘুনাথগঞ্জ হোক কি যে কোনো জায়গায় হোক, যতক্ষণ না পর্যন্ত একটা অর্গানাইজেশনের নিজস্ব জায়গা না হচ্ছে, একটা নিজস্ব থাকার জায়গা, ততদিন পর্যন্ত সেটা শক্তিশালী হয় না সে প্রচার। তো সেই জন্য প্রভুপাদ সবসময় চাইতেন, এমনকি বিদেশে আমেরিকাতে গিয়েও প্রভুপাদ প্রথমে মিস্টার আগরওয়ালের বাড়িতে উঠলেন, সেখানে কোনো অসুবিধা নেই, প্রভুপাদকে আমন্ত্রণ করলেন, 1 মাস থাকলেন। কিন্তু প্রভুপাদ সবসময় চিন্তা করতেন কিভাবে আমার একটা নিজস্ব জায়গা হবে, বরং যদি ভাড়া বাড়িতেও থাকি তাও যেন নিজের হয়। তো প্রভুপাদ অত কষ্ট করে, কোনো টাকা নেই, তাও কোনোভাবে ভাগবতম বিক্রি করে উনি ভাড়া বাড়ি করে থাকতেন। হ্যাঁ, তারপরে উনি পেনসিলভেনিয়া যে জায়গাটা প্রথম উঠেছিলেন, মিস্টার আগরওয়ালের বাড়ি ছিল পেনসিলভেনিয়া, তো সেখান থেকে উনি আসলেন নিউ ইয়র্কে প্রথম মন্দির রাধা গোবিন্দ মন্দির স্থাপন করলেন। সেটাও ছিল একটা দোকান ঘর। হ্যাঁ, সেটাও দোকান ঘর ছিল। তো প্রভুপাদ এমন নয় যে উনি একদম বড় মন্দির থাকবে এরকম নয়, উনি যে কোনো জায়গায় বাড়ি হোক কি দোকান হোক, ওটা স্টোর হয়, একটা স্টোর ফ্রন্ট ছিল ওটা। হ্যাঁ, যেমন ধরো গোডাউনের যেমন ফ্রন্ট সাইড থাকে সামনেটা, ওটা উনি ভাড়া নিয়েছিলেন, এবং তার পিছনে একটা ফ্ল্যাট ছিল, ওখানে প্রভুপাদ থাকতেন। তো প্রভুপাদের তখন কোনো শিষ্য ছিল না, প্রভুপাদ একদম একা প্রথম দিকে 1966 সাল, তখন 65 সাল থেকে যুদ্ধ শুরু হয়েছে ইসকনের। তো তারপর 66 সালের এই জুলাই মাসে প্রভুপাদ এই ইসকন প্রতিষ্ঠা করলেন। তার আগে পর্যন্ত অনেক সংগ্রাম গেছে প্রভুপাদের। তো সেখানে ধরো ওই স্টোর ফ্রন্টের ওখানে ছিলেন কীর্তনানন্দ মহারাজ, ছিলেন প্রভুপাদের প্রথম এক শিষ্য একদম। ওনার 4-5 জন মিলে প্রভুপাদকে সাহায্য করতেন। ওনারা তখন ইয়ং ছেলে, প্রভুপাদকে বলতেন, প্রভুপাদের কোনো ওনাদের ভক্তি জীবন সম্বন্ধে কোনো আইডিয়া নেই, কিন্তু একজন বৃদ্ধ মানুষ, প্রভুপাদের মধ্যে এমন একটা আকর্ষণ করার ক্ষমতা ছিল। হ্যাঁ, কারণ শুদ্ধ ভক্তির 6টা লক্ষণ রয়েছে। 6টা লক্ষণ যেমন ভক্তি রসমৃত সিন্ধুতে লেখা আছে, একটা হচ্ছে মানে শুদ্ধ ভক্তি কৃষ্ণকে পর্যন্ত আকর্ষণ করে। হ্যাঁ, তো সেরকম প্রভুপাদের মধ্যে যে ভক্তির প্রভাবে সকল মানুষরাই আকর্ষিত হতো। তো এমনি ওনারা আকর্ষিত হয়ে প্রভুপাদ কাছে সাহায্য করার জন্য ছুটে এসেছেন, যে আপনি থাকুন, আপনার মানে যে ভাড়া আমরা দেওয়ার চেষ্টা করব। তো পরের মাসে কে ভাড়া দিবে তার কোনো ঠিক নেই। হ্যাঁ, দোকান ঘর ভাড়া নিয়ে নিয়েছে যে নিউ ইয়র্কে প্রথম মন্দির, তো দোকান ঘরের পরের মাসে ভাড়া কে দিবে তার কোনো নিশ্চয়তা নেই। কিন্তু প্রভুপাদ বলছেন কৃষ্ণ কৃপা থাকলে, মানে এতটা প্রভুপাদের ভরসা ছিল, মানে বিশ্বাস ছিল না, আমরা সেটা মানে ভাবতে পারি না। কারণ আমাদের সবকিছু গোছানো আছে, আমাদের পরের মাসে আমরা জানি যে এখান থেকে আমাদের সোর্স আছে, টাকা আসবে, ইনকাম হবে। কিন্তু প্রভুপাদ এত বড় যে ইসকন ধাপে 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 যে তৈরি করেছেন, আজকে আমরা মায়াপুরে আসছি, এত সুযোগ সুবিধা, বিল্ডিং সব দেখতে পাচ্ছি, কিন্তু এটার পিছনে একটাই মানে বলার আছে, যেটা হচ্ছে প্রভুপাদের কৃষ্ণের প্রতি বিশ্বাস। হ্যাঁ, এটা ছাড়া আর কোনো শক্তি ছিল না প্রভুপাদের, সবকিছু কিছুই ছিল না তার কাছে। তো এখান থেকে প্রথম কীর্তনানন্দ মহারাজ, তারপর আরো অনেকে ছিলেন। তো তমাল কৃষ্ণ মহারাজ সেরকম প্রথম দিককার শিষ্য ছিলেন। এবং তমাল কৃষ্ণ মহারাজ এই মায়াপুরের যে জমি, 1972 সালে যখন প্রভুপাদ প্রথম কলকাতায় আসেন, মানে মিন্টো পার্ক হচ্ছে প্রথম মন্দির ভারতের। হ্যাঁ, এই ভারতে যে যতগুলো 40টা মন্দির আছে, তার মধ্যে প্রথম মন্দির হচ্ছে কলকাতা মিন্টো পার্ক। তো তার আগে যে ঘটনাগুলো একটু সংক্ষেপে বলছি, ভালো লাগবে। তো ওটা যখন গুরু মহারাজ আর অচ্যুতানন্দ মহারাজ, তখন এই দুজনকে প্রভুপাদ পাঠালেন। তখন গুরু মহারাজ আর অচ্যুতানন্দ প্রভু ছিলেন, দুজনেই ব্রহ্মচারী ছিলেন। তখন ওনারা ওই একটা গৌড়ীয় মঠে উঠেছিলেন। তো ওখান থেকে তারা অনেক কষ্ট করে এই জায়গাটা কিনেছিলেন মিন্টো পার্কে। তো প্রভুপাদ যখন জানলেন যে এরকম আমাদের কলকাতায় নিজস্ব জায়গা হয়েছে, তখন তিনি কলকাতায় আসলেন। তো এখানে আরেকটা জিনিস বলার আছে, যে প্রভুপাদ তো ওনার তো গুরু ভাইরা ছিলেন কলকাতায় অনেক। তো প্রভুপাদ তো গুরু ভাইদের মন্দিরে উঠতে পারতেন। উনি নিজের জায়গা নাই হলো, বা মায়াপুরে ধরো ওখানে চৈতন্য মঠ আছে, প্রভুপাদের তো গুরু ভাই সবাই, তাই না, ভক্তি সিদ্ধান্ত সহায় ঠাকুরের শিষ্য। তো প্রভুপাদ যদি ওনাদের ঘরে উঠতেন বা ওনাদের মঠে উঠতেন, তাহলে একটা সমস্যা প্রভুপাদ সবসময় ফেস করতেন, যেটা
তো ওনারা তখন বলতেন যে আমরা প্রভুপাদকে পাঠিয়েছি এবং প্রভুপাদ আমাদের মঠের একজন মানুষ। বুঝতে পারছি কি সমস্যা? তো প্রভুপাদকে প্রত্যেক সময়ে এই সমস্যার সমাধান করতে হতো। এমনকি প্রভুপাদ যখন বিদেশে গেছেন, তো সেখানেও বাগবাজার, কলকাতায় যে বাগবাজার মঠ আছে, তো বাগবাজারের একটা শাখা বিদেশে স্থাপন হয়েছিল। তো প্রভুপাদ যখন সাহায্য চাওয়ার জন্য গেলেন যে আমাকে সাহায্য করো, তো প্রভুপাদ বললেন আগে বাগবাজার মঠ থেকে আপনি চিঠি নিয়ে আসুন যে আপনি ওই মঠের সন্ন্যাসী বা ওই মঠের কোনো মেম্বার কিনা। যদি আপনি ওই মঠের কোনো মেম্বার হন তাহলে আমরা আপনাকে সাহায্য করব, নাহলে সাহায্য করবো না। তো প্রভুপাদের এই জিনিসটা অত্যন্ত ব্যথা লেগেছিল। চিন্তা করো, ধরো তোমাকে গুরু মহারাজ পার্সোনালি কোনো একটা সেবা দিয়েছে, কিন্তু সবসময় যদি তোমাকে তোমার গুরু ভাইদের মধ্যে, কিভাবে গুরু ভাইদের মধ্যে ওই সময় কতটা ছিল, মানে অনৈক্য ছিল, প্রভুপাদকে কতটা কষ্ট পেতে হয়েছে গুরু ভাইদের থেকে, মানে এখন আমরা সেটা ভাবতে পারবো না। কত দিক থেকে, একদিকে টাকার কষ্ট, একদিকে খাওয়ার কষ্ট, একদিকে গুরু ভাইদের থেকেও সাপোর্ট পায় না, সরকার থেকেও সাপোর্ট পায় না, এইরকম অবস্থা। তো প্রভুপাদ ওই জন্য কোনো গুরু ভাইদের আশ্রমে বা মঠে উঠতেন না, এমনকি চৈতন্য মঠেও উনি দর্শন করতে যেতেন না। কারণ একবার অচ্যুতানন্দ প্রভুকে সবাই ডেকে বলেছিলেন তোমাদের গুরুদেব হচ্ছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী, তোমাদের গুরুদেব প্রভুপাদ কেন হবে? কারণ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদকে পাঠিয়েছেন বিদেশে। তো সে প্রচার করেছে, তোমাদেরকে ভক্ত করেছে, কিন্তু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী তোমাদের গুরুদেব। তো এইটা শুনে প্রভুপাদ খুব রেগে গেছিলেন এবং গুরু মহারাজ সেদিন ছিলেন ওই কলকাতা মন্দিরে, প্রভুপাদ উনাকে বকেছিলেন অচ্যুতানন্দ প্রভুকে। তো এগুলো মানে একটু বলার দরকার, তাই বলছি। তো এইগুলো হচ্ছে আমাদের সমস্যা ছিল। তো প্রভুপাদ তখন বিদেশ থেকে যখন ভারতে ফিরলেন কলকাতায়, তো তখন তমাল কৃষ্ণ মহারাজ আরেকজন প্রভুকে উনি মায়াপুরে পাঠালেন। মায়াপুরে তখন হচ্ছে কিছু ছিল না, প্রভুপাদ অনেক কষ্ট করে যে টাকা ইনকাম জোগাড় করেছিলেন, খুব কৃষ্ণের ইচ্ছা ভরসাতে উনি এই দুজনকে শিষ্যকে পাঠিয়েছিলেন। তো তমাল কৃষ্ণ মহারাজ তখন প্রথমবার ব্যর্থ হলেন, মায়াপুরে এসে কোনো জমি পেলেন না। আবার প্রভুপাদ বললেন যে তোমরা শঙ্কর্ষণের পূজা করো, কারণ শঙ্কর্ষণ হচ্ছে সমস্ত ভূমিকে উনি আশ্রয় করে আছে, শঙ্কর্ষণের মাথায় যে পুরো ব্রহ্মাণ্ড একটা শস্য দানার মতন অবস্থান করে। তো সেরকম তোমরা যদি শঙ্কর্ষণ বা বলরামের সেবা করো, ভজনা করো, তাহলে বলরাম সন্তুষ্ট হয়, তোমাদেরকে ভূমি দান করবে। হ্যাঁ, সেখানে ভূমি যখন পাওয়া হয়, তো ভূমি পূজার সময় শঙ্কর্ষণ শিলা বা বলরামের পূজা করা হয়। হ্যাঁ, কারণ বলরাম এই সমস্ত ব্রহ্মাণ্ড, আমরা যে বসে আছি, আমরা সবাই হচ্ছে বলরাম যদি ওনার কিছু হয় সেটাকে ভূমিকম্প বলা হয়, বুঝতে পেরেছো? ওনার যদি উনি এত ব্যালেন্স করে ধরে রেখেছেন আমাদেরকে ব্রহ্মাণ্ডকে। তো যখন এই শঙ্কর্ষণের পূজা হলো, বলরামের পূজা হলো, সঙ্গে সঙ্গে পরের বার এসে তোমার কৃষ্ণ মহারাজ এই এত বড় ল্যান্ড সব পেয়ে গেলেন। তো প্রভুপাদ পাঠিয়েছেন, পুরো 7 দিন ধরে প্রভুপাদ কলকাতায় অবস্থান করছেন, আর তোমার কৃষ্ণ মহারাজ মায়াপুরে আরেকজন ভক্ত নিয়ে। তো 7 দিন ধরে কোনো খবর নেই, তখন ল্যান্ডফোন নেই, ল্যান্ডফোন ছিল তখন, কিন্তু অত যোগাযোগ ব্যবস্থা উন্নত ছিল না, 1972 সাল তখন। তো প্রভুপাদের কাছে কোনো চিঠিও আসছে না, যে টেলিগ্রাম, কোনো চিঠি যে আমাদের অসুবিধা, তোমার কৃষ্ণ মহারাজ কিছু কোনোভাবেই যোগাযোগ করতে পারছে না প্রভুপাদের সঙ্গে। তখন প্রভুপাদ একদিন রাত্রিবেলায়, উনি সেদিন রাত্রে ঘুমাতেও যাননি, এরকম টেনশন প্রভুপাদের। যে এমন নয়, ধরো আজকালের দিনে কি হয়, আমি তো আছি ভালো, ওনারা যারা গেছে বুঝে নেন গা। প্রভুপাদের শিষ্যদের সঙ্গে প্রভুপাদের যে ঘনিষ্ঠতা এতটাই ছিল না, যেমন একটা পুত্র একটা যে মায়ের মধ্যে যে সম্পর্ক, নারীর সম্পর্ক যাকে বলে, যদি পুত্র কোনো কারণে আসতে দেরি করে, বাড়িতে খেলতে গেছে, মাঠে আসতে দেরি করছে, তো মায়ের যে চিন্তা হয়, তো প্রভুপাদের সেই একই ধরনের চিন্তা হতো এই তার শিষ্যদের নিয়ে। তো এতটাই উনি ভালোবাসতেন, এরকম প্রভুপাদের শিষ্যরাও সেরকম প্রভুপাদকে ভালোবাসেন। তো তখন তমাল কৃষ্ণ মহারাজ যখন ফিরে গেলেন কলকাতায় প্রায় 5-6 দিন পরে, তো তখন উনি কি বলছেন, প্রভুপাদ, দিস ল্যান্ড ইজ ইয়োর্স, এই মায়াপুর হচ্ছে এখন আপনার জমি। তো প্রভুপাদ শুনে এত আনন্দ পেয়েছেন, প্রভুপাদের চোখ থেকে তখন কান্না বেরিয়ে এসছে, আনন্দের কান্না। তো এত কষ্ট করে প্রভুপাদ মায়াপুরের জমি পেলেন, যেখানে আমরা বসে আছি, এত আনন্দ করি। তো এইগুলো সব মুসলিমদের জায়গা ছিল, মিয়া নাকি সব অনেক মুসলিম এখানে, ওরা নিজেদের জায়গা খুব অল্প দামে ওরা বিক্রি করে দিয়েছিল তখন। তো তমাল কৃষ্ণ মহারাজ, আমরা ওনার হাত ধরে মায়াপুরের জায়গা পেয়েছি। তো 2002 সালে তমাল কৃষ্ণ মহারাজ হঠাৎ করে, ওনার বয়স তখন খুব কম, প্রায় 55 বছর মতন বয়স হবে, যেমন করে অয়েন্দ্রপ্রভু খুব কম বয়সে ধরে রেখেছেন। তো তমাল কৃষ্ণ মহারাজও খুব অল্প বয়সে, 55 বছর বয়সে হঠাৎ করে, তখন গৌর পূর্ণিমা চলছে, গৌর পূর্ণিমার আগে তখন জিবিসি মিটিং হচ্ছে। তো তমাল কৃষ্ণ মহারাজ
উনি আমেরিকায় তখন পড়াশোনা করতেন। মানে আমেরিকায় পড়াশোনা করার কোনো বয়স লাগে না, বুঝতে। তো কেউ 50 বছর বয়সে চাইলেও কেউ কোনো পিএইচডি বা কোনো মাস্টার্স কোনো বিষয়ে করতে পারে। তো তমাল কৃষ্ণ মহারাজ যেহেতু খুব অল্প বয়সে জয়েন করেছিলেন, তো তার পড়াশোনা কমপ্লিট হয়নি তখন। তিনি অল্প বয়সে কোনো রকমে কলেজ পাস করে তিনি জয়েন করেছিলেন প্রভুপাদের কাছে। তো তমাল কৃষ্ণ মহারাজ তখন ইচ্ছা করেছিলেন যে আমি বিদেশে, ইংল্যান্ডে খুব সম্ভবত অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে উনি পড়াশোনা করতেন। তো গৌড় পূর্ণিমার আগে 2002 সালে তখন জিবিসি মিটিং শেষ হয়েছে। তখন জিবিসি মিটিং হতো এই কঞ্চ বিল্ডিং এর উপরে, ওখানে হতো, এখনো ওখানে জিবিসি মিটিং হয়। তো ফিরে যাচ্ছেন উনি, মায়াপুর থেকে ফিরে যাচ্ছেন, কলকাতায় যাচ্ছেন। তো কলকাতায় যাওয়ার পথে শান্তিপুর আছে, বা যেখানে অদ্বৈত আচার্যের শ্রীপাঠ, শান্তিপুরের কাছে উনি এরকম, তার আগে আরেকটা ঘটনা হয়েছে, মানে কিভাবে আমাদের বৈষ্ণব আচার্যদের কি লিঙ্ক, মানে তিরোভাবের যে লিঙ্কগুলো বললে বুঝতে হবে। তো তিনি গরুড়দেব যে আমাদের আছে রাধা মাধবের সামনে, যে গরুড়দেব আমরা বেরালাম যেখান দিয়ে, তো ওই গরুড়দেবের কাছে তিনি প্রার্থনা করছেন যে গুরুদেব, আপনি যেখানে থাকেন সে বৈকুণ্ঠ ধামে আমি দর্শন করতে চাই, আপনার কাছে ফিরে যেতে চাই। মানে আগের দিন, মানে সেই দিন সকালে খুব সম্ভবত বলে গেছেন, মানে গরুদেবের কাছ থেকে বেরানোর সময় তমাল কৃষ্ণ মহারাজ। তো আরেকটা ঘটনা ঘটেছিল, সেটা লোকনাথ মহারাজ বলছিলেন ওনার স্মৃতিচারণের সময়, যে আগের দিন যে জিবিসি মিটিং হচ্ছিল, জিবিসি মিটিং এর সময় তমাল কৃষ্ণ মহারাজ বলছিলেন যে আমি বাড়ি ফিরে যেতে চাই, শুধু এটুকুই বলেছেন। তো সকল জিবিসি মানে যত মেম্বার ছিলেন, গুরু মহারাজ ছিলেন, আরো লোকনাথ মহারাজ, ভক্তিচরণ মহারাজ সবাই ছিলেন। তো তারা তখন ভাবলেন যে তমাল কৃষ্ণ মহারাজ বাড়ি ফিরতে চান, মানে উনি আমেরিকায় বা ইংল্যান্ডে ফিরতে চান, উনি পড়াশোনা করছেন ওখানে। তো কিন্তু উনি বাড়ি ফিরতে চান মানে কি সেন্সে বলেছেন এটা তখন কেউ বুঝতে পারেনি। কিন্তু পরের দিন যখন অ্যাক্সিডেন্ট হলো, তমাল কৃষ্ণ মহারাজ এমনকি গাড়ি যখন গাছের সঙ্গে ধাক্কা লাগার আগেই উনি দেহ রক্ষা করেছেন। হ্যাঁ, তো কারণ সেরকম কোনো, মানে যখন ড্রাইভার বলছেন যে উনি তার আগেই উনি শরীর ছেড়ে দিয়েছিলেন, মানে উনি নিজের হাতে ওনার যে, যেমন আমরা জানি যে ভীষ্মদেবের যে প্রয়াণ, মানে ভক্তদের যে শরীর ছাড়া, এটা মানে একটা অলৌকিক ঘটনা, এটা আমাদের সাধারণভাবে আমরা বুঝতে পারবো না যারা শুদ্ধ ভক্ত। তো তিনি এইভাবে, তার আগে 2-3টা সিগন্যাল উনি দিয়েছিলেন এইভাবে, যে আমি বাড়ি ফিরে যেতে চাই, এবং গরুদেবকে যাওয়ার সময় উনি বলেছিলেন যে আপনি যেখানে অবস্থান করেন আমাকে সেখানে নিয়ে চলুন। তো এইভাবে তমাল কৃষ্ণ মহারাজ এরকম সিগন্যাল দিয়ে, এরকম আগাম কিছু বার্তা রেখে উনি 2002 সালের মার্চ মাসে দেহ রেখেছিলেন। এবং যখন ফিরে আসলেন তখন এই শান্তিপুর থেকে তার দেহ নিয়ে আসা হলো। এবং তখন তো মহারাজের শরীর খুব বড় ছিল। হ্যাঁ, যেমন গুরু মহারাজ যখন সুস্থ ছিলেন, গুরু মহারাজকে যারা দর্শন করেছেন, প্রভু দর্শন করেছেন, গুরু মহারাজ সুস্থ অবস্থা করেননি, প্রভু করেছেন, আর প্রভু আপনি করেছেন। তো গুরু মহারাজের শরীর কেমন ছিল? একদম বিশাল শরীর ছিল। এখন তো গুরু মহারাজের শরীর দেখলে বোঝা যাবে না, প্রভু পারেননি মনে হয়। তো ওরকম শরীর ছিল তমাল কৃষ্ণ মহারাজ। তমাল কৃষ্ণ মহারাজ অত লম্বা চড়া ছিলেন না, গুরু মহারাজ আরো লম্বা চড়া ছিলেন। তো ওরকম শরীর তমাল কৃষ্ণ মহারাজের শরীরকে আমি শুনেছিলাম ওনাকে বসানো যায়নি, কারণ সমাধির নিয়ম হচ্ছে সমাধিকে বসাতে হয়। হ্যাঁ, সমাধিতে বসিয়ে আরতি করে, যেমন ভক্তিচরণ মহারাজে করা হয়েছিল। যেহেতু খুব সম্ভবত ওনার স্পাইনাল কর্ডে কোনো আঘাত লেগেছিল, উনি বসার মতন ওনার ইয়ে ছিল না। কারণ আমরা যে বসে আছি, আমাদের মেরুদণ্ড আছে বলে আমরা বুঝতে পারছি, মেরুদণ্ড ঠিক আছে বলে আমরা বুঝতে পারছি। তো মহারাজ তোমাকে সমাধি খুলেছে, যাওয়ার সময় দর্শন করবো। তো ওনাকে এইভাবে শুয়েই ওনাকে মাটি আর লবণ চাপা দেওয়া হয়, এবং গুরু মহারাজ নিজে নেমেছিলেন ওনার সমাধিতে। তো এই হচ্ছে তমাল কৃষ্ণ মহারাজ। আর তমাল কৃষ্ণ মহারাজ আর ভক্তিচরণ মহারাজ দুজনেই প্রভুপাদের যখন সমাধি হয়, এই যে প্রভুপাদের তিরোভাব আসছে সামনেই, খুব সম্ভবত 18ই নভেম্বর প্রভুপাদের তিরোভাব। তো বৃন্দাবন ধামে সেদিন ছিল 14ই নভেম্বর সন্ধ্যে 7:25। হ্যাঁ, তো তমাল কৃষ্ণ মহারাজ আর ভক্তিচরণ মহারাজ আর ভবানন্দ মহারাজ, আর একজন ছিলেন প্রভুপাদের মানে যে গুরু ভাই কেশব মহারাজের একজন শিষ্য নারায়ণ মহারাজ, নাম শুনেছ? ভক্তি বেদান্ত নারায়ণ মহারাজ, এই 4 জন মতন ছিলেন, প্রভুপাদের সমাধিতে নেমেছিলেন। তো যেহেতু তমাল কৃষ্ণ মহারাজ আর ভক্তিচরণ মহারাজ প্রথম থেকেই ওনারা খুব ঘনিষ্ঠ ছিলেন, মানে বন্ধুর মতো ছিলেন। তো যখন আমি এই ভক্তিচরণ মহারাজের যখন সমাধি এখানে তৈরি হচ্ছে, তখন ভাবলাম যে 2 জন বন্ধু আবার পাশাপাশি অবস্থান করবে। মানে এখানে ধরো ভক্তিচরণ মহারাজ চিরন্তন, মানে চিরকালের জন্য এখানে অবস্থান করছেন। হ্যাঁ, আর তমাল কৃষ্ণ মহারাজ এগুলো যেহেতু হচ্ছে বপু ওনাদের আছে এখানে, এটা পুষ্প সমাধি নয়। যেমন প্রভুপাদের বপু আছে বৃন্দাবনে, এটা পুষ্প সমাধি।
সেরকম তমালকৃষ্ণ মহারাজ আর ভক্তিচরণ মহারাজের বপু রয়েছে মায়াপুর ধামে। আর পাশাপাশি যে আরও রয়েছে ওই সমাধি, গৌর গোবিন্দ মহারাজের রয়েছে, শ্রীধর মহারাজের রয়েছে, তারপর ভক্তি ওদের নাম তীর্থ মহারাজ, হ্যাঁ ভক্তি তীর্থ মহারাজের রয়েছে। এনাদের সব পুষ্প সমাধি রয়েছে বা স্মৃতি সমাধি, ঠিক আছে। কিন্তু মেন শরীর রয়েছে দুজনে, তমালকৃষ্ণ মহারাজ আর ভক্তিচরণ মহারাজ। এটাই মানে আমি সেদিন কানেকশন খুঁজছিলাম যে ওনারা এত বন্ধু ছিলেন, তো শেষ পর্যন্ত তারা পাশাপাশি অবস্থান করছেন। তো এটা একটা ঘটনা। তো আরেকটা যে ভক্তিচরণ মহারাজের সম্বন্ধে কিছু বলি। তো ভক্তিচরণ মহারাজ যখন মানে প্রভুপাদের প্রতি ওনার কতটা স্নেহ ছিল, যে প্রভুপাদের ওনার যে প্রণাম মন্ত্রে লাস্টে লেখা আছে যে প্রভুপাদ গত প্রাণ নবমী ভক্তিচারুপদম, ভক্তিচরণ মহারাজ প্রণাম মন্ত্র। তো প্রভুপাদ গত প্রাণ, তো তার যে যদি আমরা জীবনটা দেখি প্রথম দিন থেকে, তো প্রভুপাদের কাজ ছাড়া তিনি একদম নিজের হয়ে তিনি কোনো কাজ করেননি। হ্যাঁ, যে মানে অ্যাকচুয়ালি ভক্তিচরণ মহারাজ খুব পরের দিকে জয়েন করেছিলেন, কারণ উনি সিনিয়র অন্যান্যদের মতো সিনিয়র ছিলেন না। কারণ আমাদের গুরু মহারাজ জয়েন করেছে 1968 সালে, তমালকৃষ্ণ মহারাজ 1967-68 সালের দিকে। কিন্তু একটু সময় লাগছে, অসুবিধা হচ্ছে একটু মানে ডিটেলসে বলছি। তো ভক্তিচরণ মহারাজ জয়েন করেছে 1976 সালে, ঠিক আছে, 76 সালের মার্চ মাসের দিকে। তো তখন গুরু মহারাজ এখানে মায়াপুরের ইনচার্জ ছিলেন, গুরু মহারাজ ছিলেন আর ভবানন্দ মহারাজ ছিলেন। তো যেগুলো হয়েছে সেগুলো তো জানো, অত ডিটেলসে বলছি না। তখন উনি জার্মানিতে পড়াশোনা করতেন, জার্মানি থেকে ফিরে আসলেন। জার্মানি থেকে ফিরে আসে তিনি হিমালয়ে তিনি গুরুদেবের আশ্রয়ে ভ্রমণ করছিলেন। তো তখন সেখানে যে ওটার নামটা ভুলে যাচ্ছি, কি নাম ছিল, যে মা আশ্রম ছিল, ওখানে তিনি দীক্ষা নিতে ঢুকেছিলেন। কিন্তু ওনারাই বললেন যে এই যে মানে তরুণ ছেলে, এই তরুণ কিন্তু আমাদের আশ্রমে থাকার নয়, এ হচ্ছে অন্য কারো কাছে মানে আশ্রয় নেওয়ার জন্য পাত্র। মানে কিভাবে কানেকশন তৈরি হয় গুরুদেবের সঙ্গে শিষ্যের, মানে তারা যেহেতু একদম গুরু শিষ্য সম্পর্ক কতটা মানে পারফেক্ট সেটাই বোঝা যাচ্ছে। তো অন্য জায়গায় দীক্ষা নেওয়ার কথা ছিল ভক্তিচরণ মহারাজের, সেখান থেকে ওই আশ্রমের মানুষরাই পাঠিয়ে দিলেন। সাধারণত কি হয় যে কোনো শিক্ষিত মানুষ যখন কোনো আশ্রমে আসে তখন তারা নিজেরাই দীক্ষা দেওয়ার জন্য এগিয়ে আসে। কিন্তু ওরাই বললো না, তোমাদেরকে আমরা এই আশ্রমে রাখবো না, তুমি চলে যাও অন্য কোথাও, তোমার গুরুদেবের সন্ধান অন্য কোথাও করো, কারণ আমরা তোমার গুরুদেবের সঙ্গে তোমার সম্পর্ক চিরদিনের। তো এইভাবে যখন ভক্তিচরণ মহারাজ কলকাতায় ফিরে আসলেন, কলকাতায় ফিরে এসে তো তার একজন বন্ধু ছিল, তিনি অলরেডি জার্মানিতে থাকা অবস্থাতেই প্রভুপাদের কাছে দীক্ষা নিয়েছিলেন। তো তিনি ছিলেন ভক্তিচরণ মহারাজের একজন বন্ধু, ক্লাসমেট ছিলেন। তো কলকাতায় যখন ফিরে আসলেন, তো তখন তিনি বললেন যে মন্দিরে তার সঙ্গে দেখা হয়েছে মিন্টো পার্কে এসে ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ ভক্তিচরণ মহারাজ পেয়েছিলেন, এবং একদিনের মধ্যেই পুরো গ্রন্থ পড়ে শেষ করলেন। কতটা ডিটারমেন্ট প্রথম দিন থেকেই, মানে তখন প্রভুপাদকে দর্শন করেননি। প্রথম দিন যখন উনি ইস্কনে মানে ঢুকেছেন, কলকাতা ইস্কনে ওনার হচ্ছে প্রথম দর্শন করেছেন, সেখান থেকে ভক্তি রসামৃত সিন্ধু কিনেছেন, এবং সেখানে কিনেই প্রথম দিন রাত্রে শেষ করেছেন পড়ে। আর সেই রাত্রে উনি প্রভুপাদকে দর্শন করলেন, প্রভুপাদ সিংহাসনে বসে আছেন আর তিনি প্রণাম করছেন প্রভুপাদকে। তো তারপরের দিন উনি সন্ধান পেয়ে মায়াপুরে ছুটে আসলেন। মায়াপুরে ছুটে এসে তিনি মাথার চুল কেটে ফেললেন, সঙ্গে সঙ্গে তার যে বস্ত্র সব ফেলে দিলেন। মানে কেউ তাকে ট্রেনিং দিতে হয়নি যে তুমি ব্রহ্মচারী হও। আমাদের যে বলতে হয় যে তুমি ব্রহ্মচারী হও, মাথা মুন্ডন করো, তোমাকে আশ্রমে জয়েন করো, আমাদেরকে অনেক ট্রেনিং দিতে হয়, তাও আমরা থাকতে পারি না, বেরিয়ে চলে আসি, আবার বিয়ে মানে সংসার করি বা ঘরে চলে আসি। কিন্তু ভক্তিচরণ মহারাজ সেই যে চলে আসলেন 1976 সালে মায়াপুরে, গঙ্গার ধারে গিয়ে মস্তক মুন্ডন করে চুল ফেললেন, এবং তার যে জামা কাপড় সব গঙ্গায় ভাসিয়ে দিলেন। সেই যে উনি লাল ড্রেস ব্রহ্মচারী ড্রেস পরেছেন, তো সেই থেকে 2020 সালের এই দিন পর্যন্ত সেই লাল ড্রেস উনি ভক্তিচরণ মহারাজ ছাড়েননি। তো আরেকটা কথা বলা আছে, এটা ভক্তিচরণ মহারাজ এমনই একজন, ভক্তিচরণ মহারাজ আর গৌরগোবিন্দ মহারাজ এই দুজনের, তো ইনারা 1 বছরের মধ্যে সন্ন্যাস পেয়ে গেছিলেন। গৌরগোবিন্দ মহারাজও তাই। উনি ছিলেন গৃহস্থ, গৌরগোবিন্দ মহারাজ ছিলেন গৃহস্থ, আর উনি স্কুল টিচার ছিলেন। তো প্রভুপাদ ওনাকে বৃন্দাবন ধামে সন্ন্যাস দিয়েছিলেন। তো প্রভুপাদ যখন গৌরগোবিন্দ মহারাজকে দর্শন করেন, এখানে গৌরগোবিন্দ মহারাজের সমাধি আছে, তো আমরা ওনাকে কেউ দেখিনি। গৌরগোবিন্দ মহারাজ 1996 সালে দেহ রেখেছেন, আমরা তখন ইস্কনে আসিনি, কোনো জানি না ইস্কন কি। তো গৌরগোবিন্দ মহারাজ তখন ওনার কোনো দীক্ষা হয়নি প্রভুপাদের থেকে, তো তিনি বৃন্দাবনে গেছেন। বৃন্দাবনে গিয়ে প্রভুপাদ জিজ্ঞেস করছে তুমি কি সন্ন্যাস নিতে চাও?
এইভাবে জিজ্ঞেস করছে। ধরো তুমি গুরু মহারাজের কাছে গেছো, তো গুরু মহারাজ যদি জিজ্ঞেস করে তোমার সন্ন্যাস, যে কেউ ভাবে খেয়ে যাবে, হতভম্ব হয়ে যাবে। এবং এমনকি প্রভুপাদকেও ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রথম দিন বলেছিলেন তুমি সন্ন্যাস আশ্রম গ্রহণ করো। প্রভুপাদ বললেন আমি গৃহস্থ, কি করে, আমার বাচ্চা আছে, ছেলে আছে, কি করে আমি সন্ন্যাস নেব। তো প্রভুপাদ মানে চিন্তা করেছিলেন, ডিলে হয়েছিল। যাই হোক, সেটা প্রভুপাদের অন্য লীলা, ওটা প্রভুপাদ সেটা লীলা করেছিলেন। কিন্তু গৌরগোবিন্দ মহারাজকে যখনই বলেছিলেন তুমি, গৌরগোবিন্দ মহারাজ সঙ্গে সঙ্গে প্রভুপাদ থেকে মানে দীক্ষা, মানে ব্রাহ্মণ দীক্ষা, সন্ন্যাস দীক্ষা নিয়েছিলেন একসঙ্গে। তো একটা এক্সাম্পল আমরা পাই গৌরগোবিন্দ মহারাজের, আর সেকেন্ড এক্সাম্পল হচ্ছে ভক্তিচর মহারাজ। তো ভক্তিচর মহারাজকেও একই বছরে মানে উনি পূর্ণিমাতে, গৌর পূর্ণিমাতে নিয়েছিলেন হরিনাম দীক্ষা। মানে পূর্ণিমাটা ভক্তিচর মহারাজের জীবনে পূর্ণিমাটা কতটা যুক্ত ওনার জীবনে, সেটাই দেখার আছে। তিনি নিয়েছিলেন গৌর পূর্ণিমাতে হরিনাম দীক্ষা, আর স্নান পূর্ণিমাতে নিয়েছিলেন তিনি হচ্ছে সন্ন্যাস দীক্ষা, ঠিক আছে। আর গুরু পূর্ণিমাতে তিনি শরীর ছাড়লেন। তো পূর্ণিমা, প্রত্যেকটা পূর্ণিমাই হচ্ছে ভক্তিচর মহারাজের এইভাবে পূর্ণিমার সঙ্গে কিভাবে তিনি যুক্ত, পূর্ণিমা তিথিটা ভক্তিচর মহারাজের জীবনের সঙ্গে কতটা যুক্ত এখান থেকে বোঝা যাচ্ছে। গৌর পূর্ণিমাতে তিনি মায়াপুরে দীক্ষা নিলেন 1976, খুব সম্ভবত 77 সালে ওনার দীক্ষা হয়। তো 76 সালে উনি জয়েন করেন। ওই বছর তিনি এলাহাবাদে প্রভুপাদের সঙ্গে মিলিত হন, এবং 77 সালে যখন ফিরে আসলেন প্রভুপাদ মায়াপুরে, 77 সালের মার্চ মাসে গৌর পূর্ণিমাতে দীক্ষা নিলেন, ঠিক আছে। এবং সেই বছর বৃন্দাবন ধামে স্নান যাত্রা, যেটা হচ্ছে জগন্নাথের স্নান যাত্রা, স্নান পূর্ণিমা বলে। তো আষাঢ় মাসে সেই পূর্ণিমাতে বৃন্দাবন ধামে উনি সন্ন্যাস ছিলেন প্রভুপাদের থেকে। আর 2020 সালে এই গুরু পূর্ণিমাতে তিনি, দেখো ভক্তিচরণ মহারাজ অনেকদিন ধরে অসুস্থ ছিলেন, আর ওনার শরীর প্রায় ছাড়ার মতনই কন্ডিশন ছিল যে কোনো মুহূর্তে। কিন্তু ওনার, যেমন আমরা জানি যে ভীষ্মদেব উনি একটা নির্দিষ্ট ক্ষণ পর্যন্ত অপেক্ষা করেছিলেন যে যেই উত্তরায়ণ যখন আসবে তখন তিনি শরীর ছাড়লেন। তো সেরকম ভীষ্মদেবের যেরকম প্রয়াণ, তো সেরকম এই ভক্তিচরণ মহারাজেরও এইভাবে আমরা বুঝতে পারি যে কিভাবে তাদের শরীর, মানে তাদের আত্মা কিভাবে তাদের উপর নির্ভরশীল। মানে কৃষ্ণ সবসময় ডিপেন্ড করে তুমি কখন চাও তুমি শরীর ছাড়ো। তো সনাতন গোস্বামীর সেদিন তিরুভাব ছিল, গুরু পূর্ণিমা ছিল, তো সেই দিন ভক্তিচরণ মহারাজ দেহ ছাড়লেন। কিন্তু তার কতদিন ধরে তিনি বেডে ছিলেন, প্রায় 15-20 দিন ধরে তিনি কষ্ট পাচ্ছিলেন, স্যালাইন নিয়ে হচ্ছে আইসিইউতে আছেন, হ্যাঁ, কত কষ্ট। আর তার মাঝখানে হার্ট অ্যাটাক হলো তার মাঝখানে, খুব সম্ভবত রথের মধ্যে। তো সেদিনই অনেক জায়গায় প্রচার হয়ে গেছিল ভক্তিচরণ মহারাজ দেহ রেখেছেন এরকম। তো তিনি এই গুরু পূর্ণিমা পর্যন্ত তিনি অপেক্ষা করেছিলেন, এবং সনাতন গোস্বামী পর্যন্ত, মানে তিরোভাব লীলা ছিল সেদিন। তো এখানে আরেকটা কানেকশন আছে বলার মতন। তো ভক্তিচরণ মহারাজ যে উজ্জয়িনীতে মন্দির খুলেছিলেন, হ্যাঁ, এবং তার কাজ এত স্পিড ছিল, তিনি যে কোনো কাজে এত দক্ষ ছিলেন, তো তিনি 10 মাসের মধ্যে একটা মন্দির দাঁড় করে দিয়েছেন, 1 বছর নয়। আমাদের মানে এক একটা মন্দির তৈরি হতে কত বছর লাগে। আর উজ্জয়িনী মন্দির তো আমরা কেউ জানি, আমিও যাইনি, তোমার গেছো কেউ উজ্জয়িনী মন্দির? তো যদি ফটোতে দেখো উজ্জয়িনী মন্দির, এত বিশাল মন্দির, আর এত মানে ওখানকার মার্বেল সব পাথরের কাজ ওখানে, ঠিক আছে। তো সেই কাজ উনি 10 মাসে শেষ করেছিলেন ভক্তিচরণ মহারাজ। তো কৃষ্ণের কৃপা ছাড়া এটা সম্ভব হয় না। তো শুদ্ধ ভক্তদের কৃষ্ণ বিশেষভাবে করেন, সাহায্য করেন, এটাই বোঝা যাচ্ছে। তো উজ্জয়িনী মন্দিরে তার যে বিগ্রহ ছিল সেটা হচ্ছে মদন মোহন বিগ্রহ। কানেকশনটা বলছি কেন, সনাতন গোস্বামীর সঙ্গে ভক্তিচরণ মহারাজের কি কানেকশন ছিল সেটা আমি বলছি। তো আমরা জানি যে সনাতনের প্রাণধনকে মদন মোহন, তাই তো, রাধা মদন মোহন, রাধা মদন মোহন, রাধে। তো সনাতনের প্রাণধন হে, তাই বলি না, যে আমাদের প্রতিদিন যে হয় দামোদর অষ্টকম হয়। তো সনাতন গোস্বামীর প্রাণধন হচ্ছেন রাধা মদন মোহন। তো ভক্তিচরণ মহারাজ তিনি যখন 2005 সালে কি 6 সালে যখন উজ্জয়িন মন্দির তৈরি করলেন, তো সেখানেও তিনি রাধা মদন মোহন বিগ্রহ স্থাপন করেছিলেন। এবং ভক্তিচরণ মহারাজের প্রিয় বিগ্রহ হচ্ছে রাধা মদন মোহন। কারণ আমরা জানি যে প্রত্যেকের একটা নিজস্ব ইষ্টদেব থাকে। যেমন ধরো তুমি একটা কোনো নির্দিষ্ট বিগ্রহের প্রতি আকৃষ্ট, কারণ আমরা যত শুদ্ধ ভক্ত হব, আমরা দেহ রাখার আগে প্রত্যেকটা ইষ্টদেব থাকা উচিত, যে তাকে স্মরণ করে যেন দেহ ছাড়তে পারি, বুঝতে পেরেছো? তুমি ধরো রাধা মাধবকে স্মরণ করে, কি আমি বৃন্দাবনের শ্যামসুন্দর আমার ভালো, মানে আরো মানে পছন্দের বিগ্রহ, রাধা শ্যামসুন্দর, কারো হতে পারে রাধা গোবিন্দ, কারো রাধা মাধব। তো সেরকম ভক্তিচরণ মহারাজের ছিল রাধা মদন মোহন। তো এইভাবে সনাতন গোস্বামী যেভাবে যেই দিন দেহ রেখেছেন, তার যে বিগ্রহ ছিল রাধা মদন মোহন, আর ভক্তিচরণ মহারাজেরও সেম উজ্জয়িনীতে বিগ্রহ ছিল,
রাধা মদন মোহন। এবং রাধা মদন মোহনকে যখন তিনি প্রণাম করতেন, আরতি করতেন, খুব তেমন ইন্টেন্স মানে গভীর ভালোবাসা আদান প্রদান হতো ভক্তিচরণ মহারাজের সঙ্গে রাধা মদন মোহন বিগ্রহের। তো এইগুলো হচ্ছে বৈষ্ণব তিরোভাবের মানে কানেকশন। আমরা বুঝতে পারি না যে, আমরা অনেক সময় ভাবি যে করোনা ভাইরাসে তার দেহ ছাড়লেন, তো সাধারণ মানুষ সেও করোনা ভাইরাস, কি পার্থক্য হলো? কিন্তু করোনা ভাইরাসটা একটা ইস্যু, একটা সামান্য কারণ, কিন্তু তিনি প্রভুপাদের কাছে ফিরে যেতে চাইছেন একটা কোনো ইস্যুকে অবলম্বন করে ভক্তিচরণ মহারাজ। এবং কোন দিনটাকে তিনি গ্রহণ করেছেন? যেদিন সনাতন গোস্বামী তিরোভাব এবং গুরু পূর্ণিমা, সেই দিনটা তিনি গ্রহণ করেছিলেন ভক্তিচরণ মহারাজ। তো আরেকটা বিষয় বলার আছে এখানে। তো এটা এই পর্যন্ত বুঝতে পারলে কতটা মহারাজের মৃত্যু কতটা মানে ছিল, মহিমান্বিত ছিল। হ্যাঁ, তো আরেকটা যেটা, যখন 1977 সালে প্রভুপাদ যখন সমাধিতে ঢুকছেন, যখন নামানো হচ্ছে প্রভুপাদের, সেই ভিডিও তো দেখেছো নিশ্চয়ই, সবাই দেখেছেন প্রভুপাদের ভিডিও। তো সেখানে ভক্তিচরণ মহারাজের বয়স তখন খুব অল্প, 32, মানে আমাদের মতন বয়স, 31-32 বছর বয়স। ভক্তিচরণ মহারাজ মুখে করে করে জল ঢালছেন, একটা ছোট লোটা ছিল প্রভুপাদের, জল ঢালছেন। তো যখন প্রভুপাদ যখন দেহ রাখলেন, তো তিনি বিশ্বাস করতে পারছেন না যে প্রভুপাদ দেহ রেখেছেন। এটা স্বাভাবিক, এটা যে ভক্তিচরণ মহারাজ যে দেহ রেখেছেন, আমি এখনো মানে অনেক সময় বিশ্বাস করতে পারি না, আমার কাছে এটা এখনো অবিশ্বাস্য লাগে। হ্যাঁ, এটা কতটা কষ্টের জিনিস যে ভক্তিচরণ মহারাজ যে তিনি এই যে ডিসেম্বর মাস আসছেন, প্রতি ডিসেম্বরে উনি নামহট্টে একটা করে সেমিনার রাখতেন। আগের বছরও মহাভারতের উপর সেমিনার রেখেছিলেন, শুনেছেন মনে হয়, ভক্তিচরণ মহারাজের মহাভারত সেমিনার 2019 সালে। তো উনি মানে এতটাই ভক্তদেরকে আনন্দ দিতেন, ভক্তিচরণ মহারাজের দর্শন করে ওনাকে আনন্দ, ওনার কথা বার করলে তো এই যে বাগ্মী নাঞ্চর অসাপ্লুতম, ওনার যে বাগ মানে কি গলার স্বর, ওনার যে প্রণাম মন্ত্র, তো ওনার গলার স্বর এত মধুর ছিল। এবং রাধানাথ মহারাজ বলেন ওনার গলার স্বর ছিল বৈকুণ্ঠ জগতে গলার স্বর। বৈকুণ্ঠ জগতে মানুষ যেভাবে গলার স্বর হওয়া উচিত, মানে কথা বলা হওয়া উচিত, কথা বলার ধরন, ভক্তিচরণ মহারাজের গলার স্বর ছিল সেই ধরনের। তো এই জন্য বলা হয় বাগ্মী নাঞ্চর রসাপ্লুতম, এবং তার প্রতি কথাতে রসে পরিপূর্ণ ছিল। তো ওনার যে বিরহ আমরা এখনো বিশ্বাস করতে পারি না যে উনি দেহ রেখেছেন। হ্যাঁ, এখনো কত কষ্ট হয়। তো যাই হোক, তো প্রভুপাদ যখন দেহ রাখলেন, তো প্রভুপাদকে তিনি মায়ের মতন ভালোবাসতেন, বাবা মায়ের মতন। করা হইব 8:29, ঠিক আছে, আরেকটু কিছু বলার আছে। তো তখন প্রভুপাদ যখন দেহ রাখা নামছে, যখন প্রভুপাদের সিঁড়িতে নামানো হচ্ছে মই দিয়ে, তো আরেকটা ঘটনা যেটা নানুগোপাল বলেছে, নিশ্চয় শুনেছো, রস খাওয়ানোর ঘটনাটা শুনেছো নিশ্চয়, যা ওটা পরে। কিন্তু যখন মই দিয়ে নামানো হচ্ছে, সমাধি তো অনেক ডিপ হয়, অনেক নিচে হয় সমাধি, তো মই দিয়ে নামানো হচ্ছে শরীরটা, আর প্রভুপাদের শরীর এতটাই কঙ্কালের মতন হয়ে গেছিল, মানে ওনার শরীরে কোনো মাংস ছিল না, শুধু হাড় আর ছিল, কারণ শুধু চামড়া আর হাড় ছিল। কিন্তু মহারাজের শরীর অনেক টাইট ছিল, ভক্তিচরণ মহারাজের শরীর পুরো মনে হচ্ছে উনি বসে আছেন, মানে যখন সমাধি বালি দেওয়া হচ্ছে উনি মনে হচ্ছে বসে চোখ বন্ধ করে জপ করছেন এরকম। তো তখন প্রভুপাদের যে কৌপিন থাকে, কৌপিনটা খুলে যায়, ঠিক আছে, কারণ প্রভুপাদকে ধুতি পরে নামানো হয়েছিল, মানে পরিপূর্ণভাবে স্নান করিয়ে, ধুতি পরিয়ে, তিলক পরিয়ে, যেমন করে সমাধির নিয়ম। তো তখন কৌপিনটা এক সাইড থেকে খুলে যায়, যেমন করে ধরো মাস্ক পরছি, মাস্কের একটা ফিতা খুলে গেছে, কৌপিন একটা ফিতা খুলে গেছে। তো তখন ভক্তিচরণ মহারাজের পাশে ছিলেন নারায়ণ মহারাজ, আর নারায়ণ মহারাজ ছিলেন সিনিয়র, তমালকৃষ্ণ মহারাজ ছিলেন, মানে ওখানে প্রত্যেকে সিনিয়র ছিলেন, কিন্তু ভক্তিচরণ মহারাজ ছিলেন একমাত্র জুনিয়র, মানে পরে জয়েন করেছেন, অল্প বয়স নয়, ওনার বয়স ছিল বেশি, কিন্তু উনি ভক্তি জীবনে ওনার বয়স অল্প, ঠিক আছে, পরে দীক্ষা নিয়েছেন যেহেতু। তখন তিনি বলার সাহস পাচ্ছেন না কাউকে, উনি এতটা ভালোবাসেন প্রভুপাদকে যে প্রভুপাদের যে দেহ রেখেছেন, প্রভুপাদের শরীরে কোনো আত্মা নেই, প্রভুপাদের আত্মা ভগবত ধাম চলে গেছে, প্রভুপাদের শরীরটা নামানো হচ্ছে, কিন্তু প্রভুপাদকে তিনি এতটা ভালোবাসতেন যে ওনার যে কৌপিন খুলে গেছে কেউ দেখতে পায়নি, কিন্তু ওখানে মানে নারায়ণ মহারাজ ছিলেন, ভবানন্দ মহারাজ ছিলেন, তমালকৃষ্ণ মহারাজ ছিলেন, অনেকে ছিলেন, কিন্তু ওই জিনিসটা চোখে পড়লো কার চোখে? ভক্তিচরণ মহারাজের চোখে। সামান্য সূক্ষ্ম জিনিস। আর প্রভুপাদ যেমন টিপটাপ ছিলেন, প্রভুপাদ যেমন প্রত্যেকটা কাজে নিপুণ ছিলেন, সেম তার পুত্র ভক্তিচরণ মহারাজের একই নিপুণতা। হ্যাঁ, কোনো এদিক থেকে ওনার যদি ঘর, ওখানে মিউজিয়াম হয়ে গেছে এখন, যেটা কঞ্চের উপর ঘর, গেলে বুঝতে হবে কতটা পরিষ্কার, কঞ্চের উপর। এবং গুরু মহারাজ লোটাসের উপর থাকেন, গুরু মহারাজের ছাদ,
তো ভক্তিচরণ মহারাজের ঘর আছে কঞ্চ বিল্ডিং এর উপর, শঙ্খ বিল্ডিং। ওটাকে দেখতে দেয়? ওটা এখনো যাই না বাবু, আমি যাইনি কোনোদিন। তবে নিচ থেকে আমি উঠেছি, মানে ওঠার চেষ্টা করেছি, কিন্তু ভক্তিচরণ মহারাজ যখন জীবিত ছিলেন তখনও ওঠার চেষ্টা করেছি, কিন্তু আমি উঠতে পারিনি। ওখানে একটু সিকিউরিটি, ওটা নির্দিষ্ট নিয়ম আছে, জানি না এখনো কি নিয়ম আছে ওখানকার অথরিটি কি করেছে। তো উনি প্রচন্ড ফিটফাট, খুব টিপটাপ। ওনার ছবি দেখলে বুঝতে হবে ওনার কোনো শরীরে জামা কাপড় A to Z একদম পরিপাটি সবসময়। তো প্রভুপাদ যেমন ছিলেন উনি সেম। তো কৌপিন খুলে গেছে, বলার সাহস পাচ্ছে না যে প্রভুপাদের কৌপিন খুলে গেছে, কারণ সবাই সিনিয়র বলছে আমরা বলছি না তুমি বলার কে, এবং মনে হয় অনেকে। তো কি হয়েছে না, এখানে ওই প্রভুপাদের যে কৌপিনটা যখন উনি নামিয়ে ফেলেছেন, নামানোর পরে উনি অটোমেটিক উনি কৌপিনে, মানে প্রভুপাদের ইচ্ছাতেই ওনার ইনস্ট্রাকশন পেয়েছেন ভক্তদের থেকে যে তুমি এই কৌপিনটা বেঁধে দাও, ঠিক আছে। তো ওই কৌপিনটা গিট বাঁধার ইচ্ছাটা তো ওনার আগেই হয়েছিল যখন নামানো হচ্ছে, কিন্তু যখন প্রভুপাদ নেমে বসেছেন মাটিতে, যখন বসানো হয়েছে, তখন ভক্তরা দেখেছে প্রভুপাদের কৌপিন খুলে গেছে। তখন ভক্তিচরণ মহারাজকে বললেন তুমি এই কৌপিনটা বাঁধো। তো এটাই হচ্ছে যে কানেকশন, যে গুরুদেব তো অপ্রকট হয়ে গেছেন, কিন্তু গুরুদেব অপ্রকট হওয়ার পরে কতটা শিষ্য তার সঙ্গে কি সম্পর্ক, তো এটা বোঝা গেল। আরেকটা ঘটনা এটা হলো আরেকটা, প্রভুপাদ যখন জুসের ঘটনা, যেটা প্রভুপাদ তখন বৃন্দাবনে অবস্থান করছেন, প্রভুপাদের ফলের রস খেতে ইচ্ছা হয়েছে। তো ভক্তিচরণ মহারাজকে টাইম দিয়েছে, তুমি এই টাইমের মধ্যে নিয়ে আসো, কিন্তু উনি আসতে লেট করেছেন। আর প্রভুপাদ খাওয়া দাওয়াতে খুব, মানে টাইমে ওনার দরকার, 1 মিনিট এদিক ওদিক হলে উনি রেগে যেতেন। তো ভক্তিচরণ মহারাজ একটু আসতে লেট করেছে, প্রভুপাদ বলছে লাগবে না, তুমি নিয়ে যাও, ফলের রস আমার লাগবে না। মানে রেগে গিয়ে যেমন আমরা বলি অনেক সময় কাউকে, বাড়ির লোকদের হোক। তো ভক্তিচরণ মহারাজ ওখানে দাঁড়িয়ে আছেন, ওনার কোনো ওখান থেকে, মানে অনেক আমরা হয়তো হলে কি করতাম, হয়তো নিয়ে আমরা খেয়ে নিতাম, ভালো প্রভুপাদ চা খেলো না, তাহলে আমারই হলো, ফলের রসটা আমার খেতে পারলো। তো ভক্তিচরণ মহারাজ ওখানে দরজাতে দাঁড়িয়ে আছেন, প্রভুপাদ বলছে আমার লাগবে না, তোমাকে বলছি তুমি বেরিয়ে যাও, আমার লাগবে না সব জুস। মানে প্রভুপাদ সেই লেভেলের রেগে গেছেন। আর ভক্তিচরণ মহারাজও মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। তো এরকম অনেকবার বলেছেন আমার লাগবে না, তোমাকে বলছি তুমি বেরিয়ে যাও, তা সত্ত্বেও উনি বেরাচ্ছেন না। তো এখানে তখন প্রভুপাদ বলছেন যে যখন দেখছেন যে বেরাচ্ছে, তখন প্রভুপাদের হৃদয় মানে গলে গেছে। তখন প্রভুপাদ বলছে তোমাকে আমি এত বকা দিলাম, তুমি তা সত্ত্বেও আমার কাছে তুমি সেবা করার জন্য এগিয়ে আসছো, তো তুমি এত ভালোবাসছো আমাকে, কিন্তু তোমাকে আমি এত বকা দিচ্ছি, তুমি কত কষ্ট পেলে আমার দ্বারা। মানে এইভাবে প্রভুপাদ তখন ভক্তিচরণ মহারাজ কি করছে, যে প্রভুপাদ আপনি এখন যেভাবে আমাকে আদর করছে, সেটা আমার কাছে আরো বেশি কষ্ট মনে হচ্ছে। আপনি যখন বকা দিচ্ছিলেন, তো দেখো এটা হচ্ছে একটা পিতা যদি আমাদের নিজের যদি বাবা থাকতো, বাবার শরীর কিসে ভালো থাকবে। অ্যাকচুয়ালি প্রভুপাদ যখন দেহ রাখার আগে প্রভুপাদ খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলেন। প্রভুপাদ শুধু চাইতেন যে আমি লিকুইড খেয়ে বেঁচে থাকবো শেষ 4 মাস হলো। প্রভুপাদ কোনো সলিড খাবার খেতেন না, ভাত রুটি ডাল অন্ন যাই হোক। তো তখন ভক্তিচরণ মহারাজ তিনি প্রভুপাদের পার্সোনাল কুক ছিলেন, রান্না করতেন। তো তিনি অ্যাকচুয়ালি কোনো কিছু খেতে চাইতেন না প্রভুপাদ। তিনি শরীর ছাড়ার জন্য সমাধিতে চলে গেছিলেন উনি, কারণ বৈষ্ণবরা শরীর ছাড়ার আগে তিনি নিত্যলীলা প্রবেশ করেন, এবং তার আগে থেকে তিনি রাধাকৃষ্ণের নিত্যলীলায় প্রবেশ করেছিলেন প্রভুপাদ। তো তিনি কোনো খাবার দাবার, কিন্তু ভক্তিচরণ মহারাজ খুব জোর করে প্রভুপাদকে খাওয়াতেন। মানে একটা পিতা যেভাবে একটা পুত্রকে কিছু খাবার দিতে চান, না শুনলেও মানে জোর করে মুখে খাইয়ে দিবে, তো সেরকম হচ্ছে ভক্তিচরণ মহারাজের সম্পর্ক। আর এই যে ঘটনা হলো, এবং ভক্তিচরণ মহারাজের যদি জীবন দেখো, সেখানে উনি প্রথম আসলেন, এই যে আমরা যে বাংলাতে ভাগবত গীতা বা ভাগবতম পড়ছি এত সহজ ভাষায়, কারণ প্রভুপাদ লিখেছিলেন সব ইংলিশ ভাষায়। আমাদেরকে ইংলিশ শিখতে হতো সব শাস্ত্র পড়ার আগে। তো প্রভুপাদ ভক্তিচরণ মহারাজকে প্রথম দিন বললেন যে তুমি আমার সমস্ত গ্রন্থকে বাংলা ভাষায় অনুবাদ করো, কারণ তুমি বাঙালি, সম্ভ্রান্ত বাঙালি পরিবারের মানুষ। ভক্তিচরণ মহারাজ বাংলাদেশের জন্ম, ওনার কলকাতাতে ওনার ছোটবেলায় পড়াশোনা। তো ওনার বাংলা ভাষা খুব সুন্দর, যদি গ্রন্থগুলো পড়লে বুঝতে পারবে কত সাজানো ভাষা, কত প্রাঞ্জল ভাষা যাকে বলে, সুন্দর ভাষা। তো ভক্তিচরণ মহারাজ যে নিজে ইনস্ট্রাকশন পেয়েছিলেন, বলা হয় যে প্রভুপাদ যেভাবে রাত জেগে জেগে ইংলিশে উনি অনুবাদ করেছিলেন, মানে ওনার গ্রন্থগুলো ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর আদেশে, তো সেম শিডিউলে মানে সেম রুটিনে
ভক্তিচরণ মহারাজ রাত্রিবেলায় উঠে উঠে উনি প্রভুপাদের গ্রন্থগুলো বাংলায় অনুবাদ করতেন। তো প্রভুপাদের যে শিডিউল, মানে প্রভুপাদের যে ধারা, সেম ধরনেরই উনি ভক্তিচরণ মহারাজের মধ্যে আমরা দেখতে পাই। হ্যাঁ, এবং রাত্রিবেলায় উনি একটা থেকে একবার খুব সম্ভবত গৌরচন্দ্র মহারাজ বলছিলেন, যখন এখানে স্মরণ সভা হতো সমাধিতে, তো গৌরচন্দ্র মহারাজ একবার উড়িষ্যাতে ছিলেন তখন, আর মহারাজও ছিলেন উড়িষ্যাতে। তো গৌরচন্দ্র মহারাজকে বলেছিলেন, তুমি আমাকে রাত্রে এই সময় ডেকে দিও, খুব সম্ভবত একটা হোক কি দুটো হোক, আর আমাকে ডেকে দিও, আমার প্রভুপাদের জন্য গ্রন্থ অনুবাদ করতে হবে বাংলায়। তো গৌরচন্দ্র মহারাজ তখন বলেছেন ঠিক আছে, আমি ডেকে দেবো। কিন্তু গৌরচন্দ্র মহারাজের কি হয়েছে, কোনো কারণে উনি ঘুম ভাঙেনি। গৌরচন্দ্র মহারাজ নিজে বলছিলেন এটা সমাজে। কিন্তু ভক্তিচরণ মহারাজ এমনকি ওনাকে ডাকাও হয়নি, গৌরচন্দ্র মহারাজ ডাকতে উঠতে পারেননি বা ভুলে গেছেন, কিন্তু ঠিক টাইমে অ্যালার্ম ছাড়া বা কোনো রকম কল ছাড়া ভক্তিচরণ মহারাজ ঠিক টাইমে উঠে গেছেন। এমনকি যখন ওনার বয়স হয়ে গেছে প্রায় 70-এর উপর, উনি তো 74 বছর দেহ রাখলেন, কিন্তু ওনার যখন বয়স হয়ে গেছিল 60-এর উপর কি 70-এর উপর, তো উনি প্রতিদিন আড়াইটার দিকে উনি উঠে মঙ্গল আরতির আগে উনি 16 মালা জপ শেষ করতেন। তো আমাদের যেমন সারাদিন ধরে 16 মালা জপ শেষ করি, সকাল 6টা থেকে বা 4টা থেকে শুরু হয়, বিকাল 4টে সন্ধ্যা 6টা চলতে আছে 16 মালা জপ। তো ভক্তিচরণ মহারাজ উনি সকাল মঙ্গল আরতির আগে 4:30টার আগে উনি আড়াইটে উঠতেন, একদম একসঙ্গে বসতেন, 16 মালা জপ ওনার শেষ করে নিতেন। তো ওনার যে সাধনা আর ওনার যে গুরুদেবের প্রতি নিষ্ঠা কত সুন্দর ছিল। আর এই ধরো যখন উনি 1996 সালে প্রভুপাদ যখন সেন্টেনিয়ার হয়, 100 বছর পূর্তি হয়, প্রভুপাদের 1896 সালে জন্ম, আর 1996 সালে প্রভুপাদের 100 বছর পূর্তি হয়। তো সেই বছর উনি ভক্তিচরণ মহারাজ যে যত ভাগবতম, যত গীতা, যত চৈতন্য চরিতামৃত বলো, ভক্তি রসমৃত সিন্ধু, ভাবতে পারছো কত বই, আমরা তো করতে পারি না, পড়ে শেষ করতে পারবো না বই, জানি না, এক বছর সারা জীবন। তো ভক্তিচরণ মহারাজ 1996 সালের মধ্যে সমস্ত গ্রন্থকে বাংলায় অনুবাদ করা শেষ করলেন, এবং ওই বছর উনি প্রভুপাদের সেন্টিনিয়ালে তো উনি শেষ করে প্রভুপাদের কাছে উনি সমস্ত গ্রন্থকে সমর্পণ করলেন, এবং তারপরে উনি প্রভুপাদের জন্য সিনেমা তৈরি করার জন্য নেমে পড়লেন। ওনার যে সারা জীবন কতটা প্রভুপাদের প্রতি উৎসর্গ ছিল, কোনো সময় নিজের কথা তিনি চিন্তা করতেন না। এই বই রচনা শেষ হলো, অনুবাদ শেষ হলো, সঙ্গে সঙ্গে 96 সালে যে গ্রন্থ রচনা শেষ হলো, অনুবাদ শেষ হলো, সঙ্গে সঙ্গে উনি নেমে পড়লেন। আর এত বড় একটা সিনেমা, আর কোথা থেকে যে টাকা আসছে ভক্তরা বুঝতে পারছেন না। বলছেন আর এক একটা স্লটে আমরা যে জানি এক একটা সিরিয়াল তৈরি করতে কত টাকা খরচ হয়, আর উনি এক একজনকে আমেরিকা নিয়ে গেছিলেন, প্রত্যেকে ভিসা পাসপোর্ট, আর আমেরিকা নিয়ে যাওয়ার জন্য যা খরচ, আর যা যে খরচ আমেরিকা ভিসা, প্রত্যেকটা খরচ ভক্তিচরণ মহারাজ কোথা থেকে যে আনতেন, কৃষ্ণের কৃপাতে ভক্তরা অবাক হয়ে যেতেন। ভক্তিচরণ মহারাজ জিজ্ঞেস করতেন ভক্তরা যে, গুরু মহারাজ আপনি এই যে এক একটা স্লট হচ্ছে, এক একটা স্লটে খুব সম্ভবত তখনকার দিনে কয়েক হাজার টাকা, প্রচুর টাকা খরচ হতো এক একটা দিনে পড়বে, তো আপনি কোথায় পাচ্ছেন, কোথা থেকে আসছেন? তো বলছে তোমরা এসব চিন্তা করো না, সেটা চিন্তা করার দায়িত্ব আমার, তোমরা শুধু আমার কথা মতো প্রভুপাদের কথা তোমরা চিন্তা করো, এবং কিভাবে প্রভুপাদের এটা আরো সুন্দরভাবে তৈরি করা যাবে। প্রভুপাদ সিনেমা, অভয়চরণ সিনেমা, সেটা, আর প্রভুপাদ সিনেমা তৈরি করার জন্য তিনি অনেক করেছিলেন, অনেক জায়গায় শুটিং করেছিলেন, রাজাপুর থেকে শুরু করে কলকাতা বলো বা আমেরিকাতে, যেখানে যেখানে প্রভুপাদের ছিল, টমস স্কয়ার পার্ক বা নিউ ইয়র্ক বা যেখানে সেখানে ছিল, প্রত্যেক জায়গাতে উনি কোনো সাধারণভাবে এটা উনি তৈরি করেননি, এটা অসাধারণ ওনার কীর্তি। হ্যাঁ, সব জায়গায়, বৃন্দাবন বলো, মায়াপুর, এমনকি শুধু প্রভুপাদ সিনেমাতে শুধু প্রভুপাদকে উনি দেখাননি, প্রভুপাদের সঙ্গে যুক্ত যত কিছু আছে, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী, তাকে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে নিয়ে একজন এরকম জগন্নাথ অ্যাজ ইট ইজ উনি তৈরি করেছেন। এবং ভক্তিবিনোদ ঠাকুর উনি শুধু প্রভুপাদ বলে প্রভুপাদের জন্ম থেকে শুরু করে মৃত্যু সেরকম করেননি, প্রভুপাদের সঙ্গে যুক্ত, প্রভুপাদ কিভাবে প্রভুপাদের ধারা ইনস্ট্রাকশন গুলো কিভাবে আসলো, বিদেশে যাওয়ার ইনস্ট্রাকশন, সবকিছু তিনি একদম বিস্তারিত ভাবে পাই টু পাই করেছিল। ওটা হয়েছিল 2002 কি 3 এরকম ভাবে, 2002-3 সালের দিকে।
মানে 96 সালের দিকে ওনার ব্রেনটা কতটা অ্যাক্টিভ ছিল সেটা বোঝার চেষ্টা করো। মানে ওনার হয়তো দেখলে মনে হবে খুব ছোটখাটো মানুষ, ওনারা দেখলে একটু মনে হবে লম্বা চড়া ছিলেন না, একটু ছোটখাটো ছিলেন। তো ওনার ব্রেন ছিল এরকম শার্প। আর 10 মাসের মধ্যে মন্দির, এটাই আমার কাছে সব থেকে বেশি লাগে। কারণ একটা মন্দির আমরা ধরো রঘুনাথগঞ্জে যদি তৈরি হয়, সেটা শেষ করতে আমি জানি না কতদিন লাগবে, 1 বছর লাগবে না 2 বছর লাগবে, কিন্তু উনি 10 মাসের মধ্যে মার্বেল আসছে বিদেশ থেকে। মন্দিরের পর্বটা শুরু হলো 10 বছর পর থেকে, 10 বছর আগে থেকে আমরা রাম মন্দির তো মানে কত 500 বছর রাম মন্দির লাগলো তৈরি হতে। তো যাই হোক, মানে ভক্তিচরণ মহারাজের যে ক্যাপাসিটি আর ওনার যে এফিসিয়েন্সি কতটা তীব্র ছিল, প্রভুপাদের প্রতি সেবা মনোভাব। তো প্রভুপাদ একদিন ওনাকে জিজ্ঞেস করছেন যে আপনি এত কিভাবে পান, মানে শক্তি পান। তো ভক্তিচরণ মহারাজ বলছেন যে তোমরাও যদি প্রভুপাদকে দর্শন করতে, মানে উনি বলছে শুধু আমি কেন, বলছেন আমি কেন করতে পারবো, তোমরা যদি দর্শন করতে প্রভুপাদকে, তোমরাও আমার মতো শক্তি পেতে সেবা করা। বুঝতে পারছো প্রভুপাদ কি বস্তু ছিলেন। মানে আমরা প্রভুপাদকে তো জানি না, শুধু তার শিষ্যের মাধ্যমে প্রভুপাদকে দেখতে পাচ্ছি। মানে শিষ্যরা যেভাবে, যে গুরু মহারাজ যে এভাবে করছেন এই কাজগুলো, শিষ্যদেরকে দর্শন করে আমরা প্রভুপাদকে দর্শন করছি, এরকম ব্যাপার। আর এই যে ধরো প্রভুপাদ সিনেমাটা, অভয়চরণ সিনেমাটা পুরো 1 বছর কি গত বছর জানি না, ওই দূরদর্শন চ্যানেলে চালানো হয়েছিল, মানে টিভিতে শো হয়েছিল। তখন আমরা তখন ছোট ছিলাম, পরে আমরা শুনতে পাই। ওটা মানে কেউ দর্শন দেখো না টিভিতে? শক্তিমান আমি দেখি, সবই একই জেনারেশন। শক্তিমানই দেখেছি, শক্তিমানের অলৌকিক লীলা। তো এই হচ্ছে, তো ভক্তিচরণ মহারাজের যে এই যে কাজ, এইগুলো উনি রেখে গেছেন আমাদের জন্য। প্রত্যেকটা কাজ, কোনো কিছু ফেলে দেন না ভক্তিচরণ মহারাজের। এই যে গ্রন্থ আমরা পাঠ করছি, প্রতিদিন আমরা ভাগবতম পড়ছি, তা আমরা জানি না আমরা কতটুকু ভক্তিচরণ মহারাজকে স্মরণ করি পড়ার সময়। কিন্তু গুরু মহারাজ বলছেন প্রত্যেকটা বাঙালি ভক্তের মনে করা উচিত যে ভক্তিচরণ মহারাজ আমাদের গুরুদেব। প্রত্যেকটা বাঙালি ভক্ত, সে যে কারো দীক্ষা নেই কেন, সে জয়পতাকা সেন গুরু মহারাজ দীক্ষা নেয়, আর যে কারো দীক্ষা নেই, কিন্তু প্রত্যেকটা বাঙালি ভক্তের একজন কমন গুরুদেব হচ্ছেন ভক্তিচরণ স্বামী গুরু মহারাজ। তো এইটা আমাদের বোঝা উচিত। আমাদের অন্তত গ্রন্থ পাঠ করার সময়, যখন আমরা ক্লাস দিই নামহট্টে, কি গীতা পড়ি, কি ভাগবত পড়ি, আমাদের অন্তত একবার প্রভুপাদকে স্মরণ করা উচিত, যেহেতু উনি লিখেছেন। আর ভক্তিচরণ মহারাজকে অবশ্যই স্মরণ করা উচিত। আমাদের নিজস্ব গুরুদেবকে স্মরণ করতেই হবে। তো আমাদের প্রত্যেকের গুরুদেব হচ্ছেন এই ভক্তিচরণ মহারাজ। হ্যাঁ, যদিও আমরা তার সঙ্গে অতটা 1-2 বার দেখেছি তাকে, কি হয়তো দেখেও নি, অনেকে দেখেননি হয়তো। সব দেখেছো তোমরা? প্রভু হয়তো দেখেননি, দেখেছেন? তো এইভাবে যতদিন এই প্রভুপাদের গ্রন্থ থাকবে, এই বাংলা গ্রন্থ 10,000 বছর, ততদিন এই ভক্তিচরণ মহারাজ আমাদের বাঙালিদের মধ্যে বেঁচে থাকবে। ঠিক আছে। আর এই যে অভয়চরণ সিনেমা যে প্রত্যেকটা এপিসোডগুলো আমরা হয়তো পড়েও অত সুন্দর বুঝতে পারবো না, যে ভক্তিবিনোদ ঠাকুর জন্মস্থান আবিষ্কার করছেন, বা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর যে কলকাতার যে বাগবাজার মঠ, কি মানে উল্টোডাঙ্গা মঠে ছাদে গিয়ে প্রভুপাদকে ইনস্ট্রাকশন দিচ্ছেন। এরকম যে আমরা বসে আছি না, এইভাবে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বসে ইনস্ট্রাকশন দিচ্ছেন, ক্লাস দিচ্ছিলেন। হঠাৎ করে প্রভুপাদ এসে বসলেন, প্রভুপাদকে ইনস্ট্রাকশন দিয়ে দিলেন, যাও তোমরা শিক্ষিত ব্যক্তি, তুমি কেন এখানে বসে আছো, তুমি বিদেশ যাও। মানে এরকম হচ্ছে আমাদের পরম্পরা, বুঝতে পেরেছি? এরকম একটা আলোচনা হচ্ছে, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছাদে আলোচনা করছে উল্টোডাঙ্গায়, এখনো সংরক্ষণ করা আছে সেই জায়গাটা, সেই ছাদ, সেই গৃহ। তো এরকম আলোচনা করছে, হঠাৎ করে মানে প্রভুপাদ এসছেন ওই নরেন্দ্র মল্লিক তার বন্ধুর সঙ্গে। প্রভুপাদ আসতে চাননি, আমি অনেক সাধু দেখেছি, আমি আর সাধু দেখতে চাই না। হচ্ছে এটা স্পেশাল সাধু বলে না, স্পেশাল মোয়া বলে, জয়নগরের স্পেশাল মোয়া, স্পেশাল আটা, যাই হোক। তো প্রভুপাদের যে বন্ধু জোর করে প্রভুপাদকে নিয়ে গেছেন, নাহলে আমরা ইস্কনও পেতাম না, কিছুই পেতাম না প্রভুপাদকে সেদিন না নিয়ে গেলে। তো বলছে এটা স্পেশাল সাধু, এটা তুমি যে সাধু দেখেছো এগুলো তো কমন সাধু, এগুলো দেখাই যায়, রাস্তায় চলতে ফিরতে দেখা যায়, তুমি যে সাধু দেখেছো। মানে এটাই বলছি না, ভক্তিচরণ মহারাজ যে প্রত্যেকটা ক্ষণ, মানে প্রত্যেকটা জায়গা যে এত নিখুঁত ভাবে উনি তুলে ধরেছেন, মানে এটাই উনি, ওর মাধ্যমে আমরা সব সারা জীবন শিখতে পারবো। আমরা শুনেও জানতে পারবো না। তো প্রভুপাদ কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলেন, আর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এভাবে ক্লাস দিচ্ছেন।
দেশ প্রণাম করার সঙ্গে সঙ্গে তোমার নাম ধাম কিছু নেই, তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি, কিছু নাই। তুমি শিক্ষিত যুবক, জানো না কতদূর পড়াশোনা করেছে প্রভুপাদ। ভক্তি সিদ্ধান্ত সরকার ঠাকুর জানতেও না কতদূর প্রভুপাদ পড়াশোনা করেছেন। উনি মাধ্যমিক পাস না, কলেজ পাস, কেউ জানে না। তো তুমি শিক্ষিত যুবক, তুমি কেন ইংলিশ ভাষায় মহাপ্রভুর বাণী প্রচার করছো না? মানে কতটা ধারালো মানুষ ছিলেন তারা। মানে সেই ধার যত দিন যাবে না, সেই ধার আস্তে আস্তে কমে যাবে, বুঝতে পেরেছো? ভক্তি সিদ্ধান্ত সরকার ঠাকুরের মধ্যে যে ধার ছিল, পরবর্তীকালে প্রভুপাদের মধ্যে যে ধার ছিল, এবং তার আমাদের যে গুরুদেব ভক্তিচরণ মহারাজ কি আমাদের গুরু মহারাজের মধ্যে যে ধার আছে, এই ধারগুলো যত দিন যাবে, যেমন করে বলে না ছুরিতে ধার কমে, সে ধারও কমতে থাকবে। যে কিন্তু কেউ যদি গুরুদেবের সঙ্গে বা পরম্পরার সঙ্গে এইভাবে যুক্ত থাকে, তাহলে তার ধারটা বজায় থাকবে। নাহলে কেউ যদি শুধু ঘুরতে আসে, মায়াপুর বেড়াতে আসলাম, একটু পিজা খেলাম, সিঙ্গাড়া খেলাম, চাউমিন খেলাম, ঘুরে চলে গেলাম, একটু দেখা হলো ফুলের বাগান, গোলাপ বাগান দেখলাম, সেলফি তুললাম একসঙ্গে মাতাজিদের নিয়ে বসলাম, তো এই হয়ে গেল ধাম দর্শন। কিন্তু যখন আমরা পরম্পরার সঙ্গে যুক্ত না থাকবো বা গুরুদেবের সঙ্গে এখন কানেকশন না থাকবে, আমাদের ধার আস্তে আস্তে নষ্ট হবে। বাইরে থেকে ভক্তি হবে, কিন্তু ভক্তির কোনো সার পদার্থ থাকবে না। তো এই হচ্ছে, সঙ্গে সঙ্গে প্রভুপাদের তো কোনো ইয়ে ছিল না, কোনো বেস ছিল না। প্রভুপাদ বলছে আমরা পরাধীন ভারতে গিয়ে আপনার কথা শুনবে, বলছে কত এগুলো আমরা স্মরণ করা উচিত। ভক্তি সিদ্ধান্ত সরকার ঠাকুরের যে কথাগুলো, যে এই কৃষ্ণ ভক্তির যে মানে চৈতন্য মহাপ্রভুর যে ধারা, এটা কোনো কাল বা সময় বা কোনো মানে রাজনৈতিক কোনো প্রেক্ষাপটের দ্বারা আবদ্ধ নেই। তুমি যদি মনে করো ভারত স্বাধীন হওয়ার পর এটা হবে, তাও হবে না। কারণ দেখো, ভারত স্বাধীন কিন্তু ওই শহীদের, আমরা ভারত স্বাধীন তো করি, পতাকা ওড়াই, শহীদ গান করি, অনেক কিছু করি, রক্ত ঝরিয়েছে, অনেক কিছু করেছে। কিন্তু ভারতটা স্বাধীন হয়েছে কিভাবে? মাউন্ট ব্যাটেন এসে ভারত পাকিস্তান ভাগ করলো, সঙ্গে সঙ্গে ভারত স্বাধীন হয়ে গেল। কিন্তু শহীদের রক্তে কি ভারত স্বাধীন হয়েছে? স্বাধীন হয়নি। কিন্তু যখন মহাত্মা গান্ধী আর লর্ড মাউন্ট ব্যাটেন এসে যখন চুক্তিবদ্ধ হলো, হ্যাঁ ভারত পাকিস্তান আজ থেকে আলাদা, 1947 সালে 15 আগস্ট, তো সেই রাত্রে ভারতের পতাকা উঠলো। পাকিস্তান আলাদা হওয়ার পর থেকেই, যখন আলী জিন্নাহ যখন ভারতের মাটিতে জন্ম হলো, ভারতকে আলাদা করে চলে গেল। তো সেদিন ভারত স্বাধীন হলো। তাহলে ভারতের স্বাধীনতার মূল্য কোথায়? পাকিস্তান মানে দুটো আলাদা সম্প্রদায়, এখনো যুদ্ধ হচ্ছে। তো সেই পরিপ্রেক্ষিতে ভারত স্বাধীন হয়েছে। আর ভক্তি সিদ্ধান্ত সরকার ঠাকুর 1922 সালে, ঠিক আছে, 1947 সালে ভারত স্বাধীন হয়েছে এরকম ভাবে। আর উনি 1922 সালে বসে বুঝতে পেরেছিলেন যে ভারত স্বাধীন হওয়া কোনো ব্যাপার নয়। আর এই যে নেতাজি সুভাষচন্দ্র বসু একবার ভক্তি সিদ্ধান্ত সরকার ঠাকুরের কাছে গেছিলেন, যে আপনি এত ইয়ং লোক নিয়ে আপনি কি করছেন, মঠে মঠে বসিয়ে খাওয়াচ্ছেন, কোনো কাজ নেই আপনাদের, কোনো অ্যাক্টিভিটি নেই। তো নেতাজি সুভাষচন্দ্র বসু একদিন গেছেন, যে ছেলে জোগাড় করতে গেছে, ইয়ং ছেলে জোগাড় করতে। যেমন যুদ্ধের সময় সব তুলে তুলে আনা হয় না, যেখানে যে ছেলে পাবে। ভারতে তো হয় না, সব আমেরিকায় হতো। গুরু মহারাজকে একবার বলেছিল, গুরু মহারাজকে বলছে সরকার থেকে যে তোমাকে যুদ্ধে নামতে হবে। তখন গুরু মহারাজ বলছেন প্রভুপাদকে যে আমাকে আমেরিকা সরকার যুদ্ধে ডাকছে, কিন্তু প্রভুপাদ বলছে তুমি চৈতন্য মহাপ্রভুর আন্দোলনে যুক্ত হও, এটাও তো একটা যুদ্ধ। তো গুরু মহারাজ সেই চৈতন্য মহাপ্রভু সংকীর্তন আন্দোলনে যুক্ত হয়েছে, আর তবে থেকে যুদ্ধ করছে। আর গুরু মহারাজ এই সংকীর্তন আন্দোলন প্রচার করার জন্য উনি কম রক্ত ঝরাননি। কোথায় যুদ্ধে না যাননি, কিন্তু উনি যুদ্ধের জন্য পরিকল্পনা সবকিছু ছিল। ওনার বাবা পর্যন্ত বলেছিলেন তোমাকে যুদ্ধ করতে হবে, তোমার দেশের যুদ্ধ। কিন্তু মানে এটাই বোঝার যে আমাদের এইগুলো সব আপেক্ষিক, কিন্তু আমরা কৃষ্ণের জন্য যতটুকু যুদ্ধ করব, যতটুকু রক্ত ঝরাবো, যতটুকু ঘাম ঝরাবো, সেটাই কিন্তু ইটারনাল হয়ে থাকবে, সেটুকুই চিন্ময় হয়ে থাকবে। আর বাদ বাকি দেশের জন্য, মায়ের জন্য, পুত্রের জন্য, স্ত্রীর জন্য যতটুকু রক্ত ঝরাবো, ঘাম ঝরাবো, সবকিছু আপেক্ষিক এগুলো। এখন এটা স্ত্রী, পরে আরেকটা স্ত্রী, মানে এটাই ভক্তি সিদ্ধান্ত সরকার ঠাকুর বোঝাচ্ছেন। ওনার যে চিন্তা ভাবনা কতটা উদার ছিল। তো গুরু মহারাজ কম রক্ত ছড়াননি। 1999 সালে ওনার গলা চাকু অর্ধেক গলা কেটে দিল, গুরু মহারাজের গলা। মানে ওটা আমি চিন্তা করি আর ভাবি কত কষ্ট পেয়েছে গুরু মহারাজ। আমি তো মাঝে আজকে সকালে একটু পা কেটে গেছিল, খুব কষ্ট হয়েছিল আমার, রক্ত বেরিয়েছে, একটু রক্ত দেখে আমার আতঙ্ক লেগে যায়। আর গুরু মহারাজের এই যে চাদর পুরো রক্ত ভিজে গেছে, চুবড়ালে রক্ত বেরাবে, বুঝতে পেরেছো? মানে এইভাবে যদি গামছা ছেলে খুঁজতে গেছিল, যে ওটা তো বলছি, মানে গুরু মহারাজের সম্বন্ধে বলছি। 1989 সালের, ওটা হচ্ছে তোমার স্পেনে, মাদ্রিদে। গুরু মহারাজ এমন ধারালো চাকু দিয়ে গলা পুরো অর্ধেক করে দিয়েছে।
আর উত্তরীয় ভিজে পুরো 1 মাস উনি বেড়েছিলেন, আসার কোনো কথাই নেই। গুরুমাঝে এই একটা আঙুল গলাতে চলে গেছে বলে উনি বেঁচে গেছিলেন। তো গুরুমাঝ বলছে এটা কৃষ্ণের আঙুল, এই আঙুলটা গুরুমাঝে গলাতে ওই সময় চলে গেছিল যে সময় চাকু চালানো হয়েছিল। ওইটুকু আঙুল কাটতে যতটুকু ইয়ে লাগে মানে জায়গা লাগে, ওইটুকু জায়গা ওই গলার অংশটা বেঁচে গেছিলো বলে গুরু মহারাজ মানে ওই জায়গাটা রক্ষা পেয়েছিলেন। না হলে আমরা গুরু মহারাজকে দেখতে পেতাম। 1989 সাল, তখন আমার জন্ম হয়নি, ঠিক আছে। তো এই হচ্ছে গুরু মহারাজ আমাদের এই চৈতন্য মহাপ্রভুর আন্দোলনে কম রক্ত ঝরাননি। এই রক্ত ঝরানো 2008 সালে স্ট্রোক, তারপর এই ওই গুরু মহারাজের প্রচুর ইয়ে গেছে। তো গুরু মহারাজের বাবা বলেছিলেন তুমি আমেরিকার যুদ্ধে প্রাণ দাও, কিন্তু প্রভুপাদ বলেছেন তুমি মহাপ্রভুর এই সংকীর্তন আন্দোলনে প্রাণ দাও। আর গুরু মহারাজ এই প্রাণ দিয়েছেন বলেই আমরা নামহট্টে যুক্ত হতে পেরেছি। আর গুরু মহারাজের এই নামহট্ট গোটা রঘুনাথগঞ্জ বলো কি মুর্শিদাবাদ সব জায়গায় প্রচার হয়েছে, আর আমরা দীক্ষা নিতে পারছি গুরু মহারাজের থেকে, গুরু মহারাজের সঙ্গে যুক্ত হতে পারছি। যত জেনারেশন যাবে প্রভু আসছে, প্রভুর থেকে আরও পরে পরে যত প্রচার হবে। তো গুরু মহারাজ যদি নিজের দেশ আমেরিকার জন্য যদি প্রাণ ত্যাগ করতেন তাহলে আমাদের কি হতো, বুঝতে পারছি। তো এই হচ্ছে মানে সাধুদের দৃষ্টিভঙ্গি এতটাই দূরদৃষ্টি বলে। আর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এটা বিচার করেছিলেন 1922 সালে বসে, যেটা 1947 সালে ভারত স্বাধীন হলো, ভারত পাকিস্তান ভাগ করে। তখন বললো তুমি ভারত স্বাধীন হওয়াটা সময়ের অপেক্ষা, আর তুমি তার জন্য অপেক্ষা করছো কবে মহাপ্রভুর বাণী প্রচার হবে। এই মুহূর্তে মহাপ্রভুর বাণী প্রচার হওয়া উচিত, কেন ভারতের স্বাধীনতার জন্য আটকে থাকবে। হ্যাঁ, এরকম ওনার চিন্তা ভাবনা ছিল। আর কোনো রাজনৈতিক পরিপ্রেক্ষিতে উনি এটাকে আটকে রাখতে চাননি। কারণ দেখো এই যে ভারত স্বাধীন হলো, সঙ্গে সঙ্গে কংগ্রেসের একটা পুরো ফ্যামিলি নেমে গেল। সেই জওয়াহরলাল নেহরু, তার ইন্দিরা গান্ধী, তার রাজীব গান্ধী, তার এই গান্ধী, এখনো পর্যন্ত গান্ধী পরিবার পরম্পরা চলছে। তো আমাদের তো রাজনীতিটাই এরকম, কারণ এই আমাদের রাজনীতি সুস্থ রাজনীতি নয়। তো কেন আমরা রাজনীতির জন্য আমরা আটকে রাখবো মহাপ্রভুর ধারা, মহাপ্রভুর এত শুদ্ধ ধারা, এটা যদি আমরা প্রচার না করি জগতে, তো কোনো রাজনীতি। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর 1922 সালে বসে বলেছিলেন কোনো রাজনৈতিক পরিস্থিতি এই একে আটকে রাখতে পারবে না, তাই তুমি এখনই প্রচার করো, এখনই সন্ন্যাস নাও, এখনই ঘর। তো প্রবাদ মাথায় বাজ পড়েছিল, এখনই কি করে সন্ন্যাস ছিল। তো প্রবাদ সন্ন্যাস ছিলেন কবে, 1956 সালে, ঠিক আছে। 1922 সালে সন্ন্যাস নিতে বলেছেন, আবার স্বপ্নে এসে বলেছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তুমি এখনো সন্ন্যাস নিচ্ছ না কেন। যেই প্রবাদের স্ত্রী ভাগবতম বিক্রি করে চা পেটি কিনে চায়ের বিস্কুট কিনে চা বিস্কুট খেতে শুরু করলেন, প্রবাদের মাথায় ওই বাজ পড়লো। হ্যাঁ, তো আমার তো গুরুদেব সন্ন্যাস নিতে অনেকদিন আগে বলেছিলেন, তো আমি কেন এই স্ত্রী পুত্রকে দেখার জন্য আমি ঘরে বসে পড়ে থাকলাম। যে স্ত্রী পুত্র প্রবাদকে এত কষ্ট দিয়েছে, যে স্ত্রী পুত্র চায়ের পেটি কিনে বাক্স কিনে চা বিস্কুট খাওয়ার জন্য। তো যাই হোক, আর যেটা নেতাজি সুভাষচন্দ্র বসু ওই ঘটনাটা বলি। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কাছে এসছে ছেলে ধরার জন্য, আমাদের ভারত পরাধীন, আমাদের ছেলে লাগবে স্বাধীন করার জন্য। গিভ মি ব্লাড অ্যান্ড আই গিভ ইউ দ্য ফ্রিডম, তোমরা আমাকে রক্ত দাও, আমরা তোমার স্বাধীনতা দেবো। তো এই হচ্ছে সাধুর সঙ্গে জড়জাগতি মানুষের পার্থক্য, বুঝতে পারছো। একজন সাধুর দৃষ্টিভঙ্গি কতটাও মানে আলাদা আমাদের থেকে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের দৃষ্টিভঙ্গি কত আলাদা ছিল। তো তখন তো তখন নেতাজি সুভাষচন্দ্র বাবু এসে বলছেন বাগবাজারে গেছেন, বাগবাজারে গেছো তো নিশ্চয়ই, গেছো মঠে গেছো, আর কেউ গেছেন? বাগবাজার মঠ হচ্ছে আমাদের মানে গৌড়ীয় পরম্পরা একটা ঐতিহ্য। কেন ঐতিহ্য না, এই পশ্চিমবঙ্গের প্রথম মার্বেল মন্দির হচ্ছে বাগবাজার, ঠিক আছে। আমরা তো অনেক কালী মন্দির, শিব মন্দির, দুর্গা মন্দির এখন মার্বেল হয়, কিন্তু প্রথম মন্দির পশ্চিমবঙ্গের সেটা মার্বেল মন্দির হচ্ছে এই গৌড়ীয় মঠ। এবং ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের তিনার চিন্তা ভাবনা কতটা উন্নত ছিল। আজ থেকে কত বছর আগে 1918 সালে বাগবাজার হয়েছে, আজকে 2018 সালে 100 বছর হলো, ঠিক আছে। তো আমি জাস্ট বলছি আমাদের পরম্পরাটা কতটা শক্তিশালী, কতটা ধারালো পরম্পরা যুক্ত আমরা, কিন্তু আমরা অনেক সময় ধার হারিয়ে যাই, আমাদের চলতে চলতে ধার হালকা হয়ে যায়। তো আমাদের পরম্পরা বিশেষ করে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ধার ছিল অত্যন্ত, মানে ওনার ধার ছিল বেশি সব থেকে, মানে যত পরম্পরায় দিয়েছিলেন। তো এই যে স্যাফরন কালার, ব্রহ্মচারী, সন্ন্যাসী কিছু ছিল না আমাদের পরম্পরায়। এই যে কেউ যদি চায় এখন আশ্রম থেকে বেরিয়ে ব্রহ্মচারী আশ্রম যেতে পারবে, কার জন্য? ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের জন্য। তো 1918 সালে তিনি তখনকার দিনে তিনি মার্বেল দিয়ে মন্দির বানিয়েছেন। শুধু মন্দির নয়, প্রত্যেকটা যে আশ্রমের ঘর
মানে ব্রহ্মচারী থাকার যে ঘর বাগবাজার মঠে, প্রত্যেকটা ঘর মার্বেল দিয়ে বাঁধানো ছিল। এখন তো মানে আমরা দেখছি মায়াপুরে মার্বেল দিয়ে বাঁধানো সব ঘর, কিন্তু 1918 সালে উনি মার্বেলের শুধু মন্দির নয়, পুরো প্যালেস বানিয়েছিলেন বাগবাজার। এটা আমরা জানি না এইসব কিছু। তো এই হচ্ছে আমাদের গৌড়ীয় ঐতিহ্য এটা আমাদের। তো তখন ওই বাগবাজার মঠে সুভাষচন্দ্র এসছে, আচ্ছা আমাদেরকে ছেড়ে দেন, আপনারা কি করছেন, এসব ছেলেবেলা নিয়ে শুধু জব করাচ্ছেন আর মাথা নাড়া করে টিকি নিয়ে বসে আছে, কিছু কাজ নেই আপনাদের। তো ভক্তি সিদ্ধান্ত স্বামী ঠাকুর বলছেন, তো আপনারা তো নিশ্চয়ই গীতা মানেন, তো ঠিক আছে, শুনেছো কি ঘটনা? ভক্তি সিদ্ধান্ত স্বামী ঠাকুর বলছেন, আপনি তো নিশ্চয়ই সনাতন ধর্মের যুক্ত, আপনি নিশ্চয়ই গীতা মানেন। সুভাষচন্দ্রকে বলছে ভক্তি সিদ্ধান্ত স্বামী, মানে নামটা অনেক বড় তো, মানে বলতে খুব হয়, কারণ আমরা অ্যাকচুয়ালি প্রভুপাদ বলার আগে যত প্রভুপাদ কিন্তু ভক্তি সিদ্ধান্ত স্বামী ঠাকুরকে বলা হতো। হ্যাঁ, এটা নিয়ে অনেক সমস্যাও আছে, যদিও অনেক কিছু বলার আছে, কিন্তু আমরা যখন আমাদের আচার্য প্রভুপাদকে প্রভুপাদ বলছি, কিন্তু তার আগে সমস্ত প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত স্বামী ঠাকুরের জন্য বলা হতো। কিন্তু আমরা কি বলে, আমরা সরস্বতী প্রভুপাদ বললে আমরা বুঝি যে ওনাকে বোঝানো হচ্ছে। আমি সরস্বতী প্রভুপাদ বলছি সংক্ষেপে। তো সরস্বতী প্রভুপাদ তখন বললেন সুভাষচন্দ্রকে, আপনি তো গীতা মানেন। হ্যাঁ মানি, সুভাষচন্দ্র বলছে। সবাই গীতা মানে, হ্যাঁ, এখানে চা খাবে বিড়ি খাবে তাও গীতা মানে। তাকে বললেও বলবে হ্যাঁ আমি গীতা মানি, সে বলবে আমি গীতা পড়েছি, সবকিছু করেছি, দিয়ে এখন চা খাচ্ছি, চা বিস্কুট বিড়ি সিগারেট মাংস সব খাচ্ছি। তো তখন বলছে তাহলে গীতাতে কি লেখা আছে? জং জং বাবি স্মরণ ভাব ত্যাজিতন্তে কলাপরম তং কন্তেয় সদা তদ্ভাব ভাবিত। গীতা লেখা আছে কোন অধ্যায়ে? অক্ষর ব্রহ্মযুগে, ঠিক আছে, 8ম অধ্যায়ে। তো তখন বলছে হ্যাঁ আমি যা শুনেছি তো শ্লোকটা। সুভাষচন্দ্র বলছে মায়ের থেকে হয়তো কারো থেকে শুনেছে, দিদার থেকে শুনেছে। ছোট থেকে তো উনি ফ্রিডম ফাইটার, গীতা ওনাদের মাথায় গীতা ঢুকবে না তো, এইসব কোথায় কি রজগুণের মানুষ, তো কোনো সাত্বিক ইয়ে নেই ওনার, গীতা ঢোকার জন্য কোনো ইয়ে নেই, রাস্তা নেই, গীতা ঢুকবে মাথায় রাস্তা দরকার, গীতা ঢোকার কোনো রাস্তা নেই। তখন শুনেছে, বলছে এই শ্লোকের মানে কি আপনি বলুন। তো মানে তো ট্রান্সলেশন বলে দিয়েছে পণ্ডিত মানুষ, তখনকার দিনে আইএএস পাস করেছিলেন, যে এখনকার দিনে যে ইন্ডিয়ান সিভিল সার্ভিস যেটা বলা হয়, মানে সব থেকে উন্নত মানে কম্পিটিটিভ পরীক্ষা, যত চাকরি পরীক্ষা হয়, ব্যাংকের পরীক্ষা, এই পরীক্ষা, সেটা আজ থেকে উনি পরীক্ষা দিয়েছিলেন সুভাষচন্দ্র আমলে। তো কতটা শিক্ষিত ছিলেন। তো সে বললো হ্যাঁ মৃত্যুর সময় যে যে ভাব নিয়ে মৃত্যু হবে, সে ভাব নিয়ে সে দেহ পাবে। এবার ঘটনা হচ্ছে, তাহলে আপনি বলছেন এই যে দেশের জন্য প্রাণ দিতে, এবার আপনি যখন প্রাণ দেবেন ইংল্যান্ডের কথা চিন্তা করে, হ্যাঁ, সুভাষচন্দ্রকে বলছে ভক্তি সিদ্ধান্ত স্বামী ঠাকুর, যে আপনারা তো ভারতের জন্য চিন্তা করছেন, ভারতের মুক্তির জন্য, কিন্তু আপনারা তো এটাও চিন্তা করতে পারেন যে ইংল্যান্ড সবসময় আপনাদের মাথাতে ইংল্যান্ডের বুদ্ধি ঘুরছে, ইংরেজদের বুদ্ধি করছে। তো আপনারা যদি ইংল্যান্ডের কথা চিন্তা করতে করতে আপনারা যদি ইংল্যান্ডে জন্ম হয় আপনার পরের জন্মে, তাহলে আপনি ইংল্যান্ডের বাসিন্দা হয়ে যাবে, তখন তো আপনি ভারতের শত্রু হয়ে যাবেন। বুঝতে পারলে ঘটনা যুক্তিটা? তো আপনি তো এখন ইংল্যান্ডের বৈরী ভাব আছে আপনার মধ্যে, এখন ইংল্যান্ড হচ্ছে শত্রু আপনার, এখন ভারত আপনার বন্ধু, ইংল্যান্ড শত্রু আপনার, কারণ আপনি ভারতের মুক্তি চাইছেন। তো ইংল্যান্ডের কথা চিন্তা করতে 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 কি হবে, যেমন হরিণের কথা চিন্তা করতে করতে ভারত মহারাজ হরিণ হয়ে গেল, ইংল্যান্ডের কথা চিন্তা করতে করতে আপনিও তো ইংল্যান্ডের বাসিন্দা হয়ে যাবেন পরের জন্মে, তখন তো আপনার কাছে ইংল্যান্ড বন্ধু হবে, ভারত শত্রু হবে, তখন তো আপনি ইংল্যান্ডের মুক্তির জন্য চিন্তা করবেন। তাহলে আপনি কিভাবে আপনি ভারতের কল্যাণকামী হলেন? বরং মহাপ্রভু যে বলেছেন যে ভারত ভূমিতে জন্ম হইল যা, জন্ম সার্থক করি কর পর উপকার। মহাপ্রভু ভারতবাসীদের জন্য একটা স্লোগান রেখে গেছে, উনি শুধু শহীদরা রেখে যায়নি, হ্যাঁ, মেরা ভারত মহান, এসব মহাপ্রভু বলে গেছে। কিন্তু মহাপ্রভুর দৃষ্টিভঙ্গি ছিল কি, প্রকৃতপক্ষে যে ভারতের যদি কেউ নাগরিক হয়, ভারত ভূমিতে জন্ম হলো যার, জন্ম আগে নিজে সার্থক করো কৃষ্ণ ভক্তি অনুশীলন করে, তারপর সেটা প্রচার করলেই সে জন্মটা সার্থক হয়, পরোপকার। তো সেটাই তখন সুভাষচন্দ্রকে বুঝানো, সুভাষচন্দ্র পুরো হাঁ হয়ে গেছেন, অত বড় শিক্ষিত মানুষ। আর ভক্তি সিদ্ধান্ত স্বামী ঠাকুর বা সরস্বতী প্রভুপাদও কম শিক্ষিত ছিলেন না। তো বললে অনেক 10টা বেজে যাবে, এখন 9টা বাজলো, আর 1 ঘন্টা লেগে যাবে ওনার কথা বললে। তো উনি এমন, ওনার শক্তি ছিল, মানে পাণ্ডিত্য ছিল, ওনার সঙ্গে কেউ যদি ডিবেটে বসতো, আমরা যে স্কুলে অনেক সময় ডিবেটে মানে বিতর্ক যাকে বলে, ভক্তিবিনোদ ঠাকুরের ওই গাছতলায় একটা হ্যাঁ, ওটা হচ্ছে মেদিনীপুরে হয়েছিল, ওটা হচ্ছে ব্রাহ্মণ বৈষ্ণব সভা, হ্যাঁ, কিন্তু ওটা ছাড়াও আরেকটা সভা হয়েছিল, ওখানে বিতর্ক হয়েছিল,
বিপরীত পক্ষে যে ছিল তার প্যান্টে পেচ্ছাপ হয়ে গেছিল, প্যান্টে পেচ্ছাপ পায়খানা পড়ে গেছিল। মানে ভক্তি সিনহা ঠাকুরের সঙ্গে সে মানে তর্ক যুদ্ধে লেগেছিল, ঠিক আছে। কিন্তু উনার যে ধার ছিল সেখানে ও পুরো প্রত্যেকে এরকম, তো এরকম সুভাষচন্দ্র প্রণাম করে দণ্ডবোধ প্রণাম করে চলে গেলেন। তো তখন বললেন, তো আমি তো বুঝতে পারছি আপনি যেটা বলেছেন, সুভাষচন্দ্র তখন স্বীকার করেছিলেন যে আপনার কথাটা সত্যি তাই, যে আমি এখন যুদ্ধ করছি কিন্তু আমি তো নেমে গেছি ফিল্ডে, আমি তো এখন সরে, মানে মানুষের ইগোটা কতটা শক্তিশালী। মানে ও যে নেতাজি সুভাষচন্দ্র তখন কংগ্রেসের একজন নেতা, সভাপতি, এই নেতা ওই আজাদ হিন্দ ফৌজ এই করছে। এবার যদি সরে আসে তাহলে বলবে এ হচ্ছে একটা মানে ভীতু লোক, কোনো এর কোনো সেই মোমেন্টে হয়তো অনেক মানে ইগোটা মানুষের কতটা শক্তিশালী, মানুষ ইগোর কাছে নিজের মানে কল্যাণ বিসর্জন দিয়ে দেয়। সেম ঘটেছে মহাত্মা গান্ধীর জীবনে। প্রভুপাদ চিঠি লিখেছেন, নিচে লিখেছেন আপনার মানে অপরিচিত বন্ধু অভয়চরণ দে, আপনি সরে আসুন, এখনই একসঙ্গে আমরা গীতা পাঠ করবো। মহাত্মা গান্ধীকে প্রভুপাদ চিঠি লিখে পাঠিয়েছে। আর মহাত্মা গান্ধী শোনে সারা জীবন ধরে ও পায়ে খালি পায়ে হেঁটে এত দেখিয়েছে মানুষকে আমি কত মহান, টাকায় ছাপ পড়ে গেল, সারা জন্ম ধরে টাকায় ছাপ থাকবে। হে রাম। তো 1948 সালে সেই বছরই প্রভুপাদ উনি ডিসেম্বর মাসে চিঠি পাঠিয়েছিলেন, 1 মাস আগে, ঠিক আছে। 1949 সালের জানুয়ারিতে মনে হয় মহাত্মা গান্ধী মরে গেল। তো এই হচ্ছে মানুষের ইগো। হ্যাঁ, এই যে শহীদরা এরা জানে যে আমি যে পথে এগাচ্ছি, এরা প্রত্যেকেই সামান্য হলেও এরা জানতো যে আসল পথ কি, কিন্তু এরা নামতে পারতো না। কিন্তু আমরা ধরো যারা ভক্তি জীবনে এসেছি, এটা খুব একটা, যে কোনো আমাদের অনেক ইগো থাকতে পারে, এটা মানুষ বলছে, ওটা বলছে, এটা খারাপ বলছে, ওটা খারাপ বলছে, অনেক রকম খারাপ বলে, কিন্তু এটাই হচ্ছে মানুষের পরম মঙ্গল। হ্যাঁ, এটা ভক্তি সিদ্ধান্ত সরকার ঠাকুর, প্রভুপাদ এবং মানে এই কথাগুলো আসলো ভক্তিচরণ মহারাজের সিনেমার অবলম্বনে। হ্যাঁ, তো তিনি প্রত্যেকটা ঘটনা এ টু জেড, প্রত্যেকটা ঘটনা গৌরকিশোর দাস বাবাজি থেকে শুরু করে সবকিছু দেখিয়েছেন। এবং কি গৌরকিশোর দাস বাবাজি যখন জগন্নাথ দাস বাবাজি, তো গৌরকিশোর দাস বাবাজি যখন নবদ্বীপে ভজনা করতেন, সেখানে ভক্তি সিনহা ঠাকুরকে কতবার ঘুরিয়েছেন, হ্যাঁ, মানে কতবার হার্ড টাইম দিয়েছেন। মানে আমি জিজ্ঞেস করে রাখবো তোমাকে, আমি পরে দীক্ষা দেবো, আমি আগে জিজ্ঞেস করি। তো সবকিছু উনি ভক্তিচরণ মহারাজ একটা সিনেমার মধ্যে এত সুন্দরভাবে উনি তৈরি করেছেন। আর বিশেষ করে এত অল্প সময়ে আর একটা সিনেমা তৈরি করতে, অ্যাকচুয়ালি ভক্তিচরণ মহারাজ উনি সিনেমা করতে চেয়েছিলেন। হ্যাঁ, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি সিরিয়াল, এটা কোনো সিনেমা নয়, অভয়চরণ সিরিয়াল, ঠিক আছে। কারণ এটা যেমন আমাদের সিরিয়াল হয় না, যেমন অনেক নিয়ে সিরিয়াল তৈরি হয়। হ্যাঁ, তো উনি তখন হেমা মালিনীর সঙ্গে যোগাযোগ করলেন যে আমার সিনেমা করলে কি হবে। তো হেমা মালিনী বলেন, আপনার যদি ফ্লপ করে আপনি বাজারে চালাতেই পারবেন না, বরং আপনি যদি সিরিয়াল করেন, কিছু ফ্লপ করলেও অন্তত রিপিট করে করে আপনি পিরিয়ড গুলো ডে বাই ডে চালাতে পারবেন। তো আপনি সিনেমা কোনো কারণে ফ্লপ করে না, আপনার পুরো টাকাটাই লস। তো সেই জন্য উনি বোম্বেতে দিনের পর দিন থেকে ভক্তিচরণ মহারাজ উনি প্রভুপাদের জন্য, আর লোকনাথ মহারাজ বলছিলেন যে আমরা তো প্রভুপাদের সবাই শিষ্য। লোকনাথ মহারাজ বলছেন আমাদের কারো মাথায় এই বুদ্ধি আসেনি, এই প্রভুপাদেরকে নিয়ে এই যে একটা মুভি, এই প্রভুপাদের যে মানে সমস্ত কিছু যে একটা সিনেমা মানে মধ্যে সবকিছু ঢোকানো, আমরা সবকিছু করেছি। লোকনাথ মহারাজ মানে বলছেন আমরা প্রভুপাদ আমাদেরকে যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছেন আমরা সেভাবে করেছি। লোকনাথ মহারাজ পদযাত্রা মিনিস্ট্রি, কীর্তন মিনিস্ট্রি, প্রভুপাদ ওনাদেরকে যেমন যেমন সেবা দিয়েছেন সবাই করেছেন। কিন্তু ভালোবাসাটা কখন প্রকাশিত হয়, ওর বাইরে যখন কিছু করে, মানে সেটাই তো ঘটনা হচ্ছে ভালোবাসাটা কখন প্রকাশিত হয়, যখন মানে কিছু ধরো মা বাবা তোমাকে কিছু বলেছে এই কাজটা করতে, কিন্তু তার বাইরেও যখন কোনো আমরা কিছু এক্সপ্রেস করি আমাদের ভালোবাসাটা কোনো কাজের মাধ্যমে, তখন ভালোবাসাটা প্রকাশিত হয় বেশি। যে আমি তাকে সত্যি ভালোবাসি, সে নিজের স্ত্রীর জন্য হোক, নিজের মা বাবার জন্য হোক, কিছু এক্সট্রা কিছু করা, সে বললো কিন্তু সেটা তো করলাম, তার সঙ্গে এক্সট্রা কিছু কারিকুলাম। তো ভক্তিচরণ মহারাজ তো তাকে তো প্রভুপাদ বলেছেন তুমি শুধু গ্রন্থটার অনুবাদ করো, তাকে এসব সিনেমা বানাতে বলেনি প্রভুপাদ। তো
তো তিনি অনুবাদ করলেন এত স্পিডে, কারণ তিনি ভাবতে আস্তে আস্তে প্রভুপাদ তো আমাকে সারা জীবনে একটাই ইনস্ট্রাকশন দিয়েছেন, সারা জীবন এত বছর আমি বেঁচে থাকবো, আস্তে আস্তে করি। আজকে একটু এক পাতা গীতা হলো, আবার সকালে সারা রাত ঘুমিয়ে আবার সকালে উঠবো, 7টার সময় উঠে আরেক পাতা গীতা অনুবাদ করব। তো তিনি সারা রাত জেগে জেগে এত অল্প সময় অনুবাদ করলেন, কারণ তার মাথায় সব ব্রেনে আগে থেকে সেট আপ ছিল যে আমি এরপর এটা করতে হবে, আমাকে এরপর প্রবাদের জন্য উজ্জয়ন মন্দির তৈরি করতে হবে, তারপর এই ডেভেলপ করতে হবে, ফার্ম কমিউনিটি ডেভেলপ। অ্যাকচুয়ালি ভক্তিচরণ মহারাজ যেখানে গেছিলেন আমেরিকায়, এই কি বল উজ্জয়ন থেকে, সেটা একটা ফার্ম কমিউনিটি ছিল, একটা গোশালা ছিল, ঠিক আছে। এইগুলো অ্যাকচুয়ালি ভক্তিচরণ মহারাজের কিছুই প্রবাদ বলেননি এগুলো করার জন্য, কিন্তু এটাই হচ্ছে ভালোবাসা। হ্যাঁ, যে দিনের পর দিন তিনি কোনো কিছু থেমে থাকেননি, যতদিন একদম শেষ দিন পর্যন্ত, যতদিন এমনকি তিনি সারা জীবনে একবার অসুস্থ হননি। হ্যাঁ, শুধু জ্বর জ্বালা যেমন থাকে জীবনে, কিন্তু বড় কোনো অসুখ কি বড় কোনো, যেমন গুরু মহারাজের জীবনে অনেক ধাক্কা গেছে, একটা পর একটা ধাক্কা গুরু মহারাজের জীবনে। তো ভক্তিচরণ মহারাজের জীবন খুব স্মুথ ছিল, মানে উনি যেখানে হাত দিয়েছেন একদম সোনা, হ্যাঁ, কোনো তামা রূপা কিছু হয় না, যা হাত দেবে সোনা হয়ে যাবে। তো উনি অনুবাদ করলেন একদম অ্যাজ ইট ইজ, প্রবাদ যেমন অনুবাদ সেরকমই একদম বাংলা অনুবাদ ঝকঝকে। এবং আমাদের যে এই যে বাংলা যে প্রচার এত ডেভেলপ হয়েছে, সেটা কিন্তু মেনলি প্রবাদ ভক্তিচরণ মহারাজের অনুবাদের জন্য, কারণ এত সুন্দর অনুবাদ মানুষ পড়েই কিন্তু আমাদের এই যে সংকীর্তন বলো, গ্রন্থ বিতরণ এত ডেভেলপ হয়েছে কেন? প্রবাদের গ্রন্থের তো শক্তি আছে, কিন্তু ভক্তিচরণ মহারাজের অনুবাদের যে মাধুর্য, কথার যে মাধুর্য, লেখার যে সুন্দর, এর জন্যই কিন্তু আমাদের গ্রন্থ বিতরণ এত শক্তিশালী হয়েছে। হিন্দিতে অনুবাদ তাহলে কে করেছে? হিন্দিতে প্রভু আমার সঠিক জানা নেই, মেনলি তো যেমন গৌরগোবিন্দ মহারাজ আমি শুনেছি উড়িয়া ভাষা করেছেন, আর মারাঠি আমি জানি না প্রভু, এগুলো না জেনে বলা যায় না। প্রত্যেকটা ভাষাতেই আছে, যেমন হচ্ছে ধরো সবটাই টোটাল গ্রন্থ গৌরগোবিন্দ মহারাজের, হ্যাঁ আমি শুনেছি গৌরগোবিন্দ মহারাজ উড়িয়া ভাষায় প্রবাদের গ্রন্থ রচনা করেছেন। আর আরেকটা যে যশোমতী নন্দন প্রভু দেহ রাখলেন, শুনেছেন কেউ? প্রবাদ শুনেছেন? শুনেছ? তো প্রবাদের 3 জন শিষ্য আজ পর্যন্ত দেহ রাখলেন। এক হচ্ছেন আমাদের গুরু মহারাজ স্বামী গুরু মহারাজ, তারপর হচ্ছে যশোমতী নন্দন প্রভু, তিনি ছিলেন গুজরাটি এবং তিনি গুজরাটি ভাষায় প্রবাদের গ্রন্থ রচনা করে মানে অনুবাদ করেছেন টোটাল। হ্যাঁ, প্রত্যেকটা ভাষাতে কিভাবে প্রচার হবে? তো সবাইকে ইংলিশ তো মাতৃভাষাতে সবাই পড়বে না, ইংলিশ তো প্রবাদ তো ইংলিশ ছাড়া কিছু রচনা নেই। তো এমনকি এখন আরবি ভাষাতেও প্রবাদের গীতা আছে, ঠিক আছে। প্রবাদের একজন শিষ্য আছে, ওনার নাম হচ্ছে নামটা ভুলে যাচ্ছি, আমার কাছে এখন আরবি ভাষায় গীতাটা আছে, মানে পুরো আজান দেওয়ার মতন ইয়ে, মানে গীতা শুনে মনে হবে আজান দিচ্ছে এরকম। তো এরকম প্রত্যেকটা ভাষাতে প্রবাদের গীতা আছে। তো প্রবাদের প্রত্যেকটা অঞ্চলে প্রবাদের শিষ্য আছে এরকম প্রবাদের গ্রন্থ রচনা করা। তো যশোমতী নন্দন প্রভু 1 মাস আগে দেহ রাখলেন, আর গতকাল ভক্তি মাধুর্য গোবিন্দ মহারাজ উনি প্রবাদের শিষ্য দেহ রাখলেন, 3 জন দেহ রাখলেন। বয়স কিরকম? সবাই 70-এর উপরে বয়স ছিল। ভক্তিচরণ মহারাজ 70-এর উপর বয়স, 74, আর যশোমতী নন্দন প্রভুর 70-এর উপর বয়স। অ্যাকচুয়ালি প্রবাদের সমস্ত শিষ্যদের বয়স 70-এর উপর, ঠিক আছে। কোথায় সমাধি হলো? উনি তো গৃহস্থদের সমাধি হবে না। আর যশোমতী নন্দন প্রভু গৃহস্থ ছিলেন, উনি সমাধি হবে না। মহেন্দ্র প্রভু ছিলেন ব্রহ্মচারী গৃহস্থ বানপ্রস্থিতে সমাধি হয় না, একমাত্র সন্ন্যাস আশ্রমে। সে কেউ যদি 20 বছরেও সন্ন্যাস নেয়, 20 বছরের ছেলেকেও সমাধি দেওয়া হবে যদি সে মরে যায়। সন্ন্যাস আশ্রম এতটা হচ্ছে মানে 4টে আশ্রম আছে সন্ন্যাস টপমোস্ট, এবং সন্ন্যাস আশ্রমের মধ্যে আবার 3-4টে ভাগ আছে। হ্যাঁ, এবং কুচিতক আছে, বহুদক আছে, পরিব্রাজক আছে, আর হচ্ছে পরমহংস আছে, ঠিক আছে। সন্ন্যাসের 4টে লেভেল আছে, এই দুটো শুনতে পাওয়া যায়, পরিব্রাজক আর পরমহংস। আর দুটো আছে, ওই দুটো হচ্ছে খুব ইজি লেভেল, মানে ধরো ওটা যে কেউ করতে পারবে। মানে ওটা কি, ওটা ধরো তুমি ঘর থেকে বেরিয়ে গেছো, কিন্তু ঘর থেকে খাবার সাপ্লাই হবে, বুঝতে পেরেছো? ধরো তুমি রঘুনাথ এটা এক্সাম্পল, একদম সুশান্ত বাবুর যেহেতু সেক্রেটারি, ও এক্সাম্পল সঙ্গে সঙ্গে এক্সাম্পল। তো সন্ন্যাস লেভেলে 4টে, সুশান্ত সর্বদীপ বা আছে রঘুনাথগঞ্জে এরকম, উনি যে কুচিটত লেভেলে। তো ঘর থেকে খাবার সাপ্লাই হচ্ছে, কিন্তু উনি ঘর থেকে পুরো আলাদা। কিন্তু উনি ঘুমাবেন না ঘরের বাইরে, কিন্তু স্ত্রীর সঙ্গে ঘুমাতে পারবেন না। হয়তো 1 লেভেল নিচে আছে, বাড়িতে ঘুমায় হয়তো, কিন্তু উনি ঘর থেকে পুরো আলাদা থাকবে, আলাদা জঙ্গলে থাকবে বাইরে, কিন্তু ঘর থেকে খাবার সাপ্লাই হবে। আর বহুদক যেটা, সে ঘরে ঘরে মেঘে মেঘে খাবে, মানে ভিক্ষা করে, যেটা আমরা জানি যে বৃন্দাবনে হয় অনেকে মাধুকুরি, যেটা হয়
তো যেমন সনাতন গোস্বামী ছিলেন, বা যেমন হচ্ছে অন্যান্য যে আমাদের আচার্যরা ছিলেন, তারা যে যেটা এলো গাছ থেকে পড়ছে, তো তারা ঘরে ঘরে, যেমন সনাতন গোস্বামী যখন চৌবে পরিবারে গেলেন মথুরাতে, সেখান থেকে তিনি মদন গোপালকে উদ্ধার করে আনলেন, মদন মোহন, তো তিনি ঘরে ঘরে গিয়ে ভিক্ষা করে খেতেন, সেটা হচ্ছে বহুদক। আর পরিব্রাজক হচ্ছেন প্রভুপাদ বা ভক্তিসিদ্ধান্ত সরস্বতী, ইনি হচ্ছেন পরিব্রাজক আচার্য। তারা এক জায়গায় বসবে না, ঘরেও ভিক্ষা করবে না, তারা শুধু মানে গোটা পৃথিবী জুড়ে প্রচার করবে, ঠিক আছে? তাদের মানে চিন্তা নেই যে কোথায় ঘুমাবো। প্রভুপাদ যে বিদেশে গেছেন, প্রভুপাদ জানেন না কোথায় ঘুমাবে, গাছতলায় না গঙ্গার ধারে, না গঙ্গা নেই ড্রেনের ধারে, না কোথায় ঘুমাবে প্রভুপাদ নিজে জানে না। তো এটাই হচ্ছে প্রভুপাদ হচ্ছে আইডিয়াল এক্সাম্পল পরিব্রাজক, ঠিক আছে? প্রভুপাদ ছাড়া মানে এত সুন্দর এক্সাম্পল হবে না। তো ভক্তিসিদ্ধান্ত সরস্বতী থেকে শুরু হয়েছে এই দুটো আশ্রম, পরিব্রাজক। আর এই পরিব্রাজক ছাড়া যেগুলো ছিল সেগুলো ভক্তিসিদ্ধান্ত মানে সরস্বতী প্রভুপাদের আগে থেকে ছিল। পরমহংস, যেটা পরমহংস মানে বাবাজি, যেটা হচ্ছে তোমার যারা হচ্ছে ধরো বাবাজি মহারাজ, যারা এক জায়গায় বসে ভজন করবে, ভজনানন্দী। হ্যাঁ, জগন্নাথ দাস বাবাজি এখনো আছে বাবাজি, রাধাকুণ্ডে আছে, রাধাকুণ্ডে আছে, মায়াপুরে কম দেখা যায়। পুরীতে বাবাজি আছে, পুরীতে পরমহংস নাকি বৃন্দাবনে বাবাজি বেশি। মানে বৃন্দাবন তো মানে বাবাজি নেওয়ার জন্য সব বৃন্দাবনে যাচ্ছে না, ভজন করার জন্য বৃন্দাবনে বসছেন। কিন্তু পরিব্রাজক তারা এক জায়গায় বসবে না, তারা হচ্ছে আজকে প্রভুপাদের যে শিডিউল যদি দেখো, বললে শেষ যাচ্ছে না, আমি আরেকটু 2 মিনিটে শেষ করে দিচ্ছি প্রসাদের টাইম। আর মেলা বেজে গেছে জানি, তাহলে আর একটা কথা বলে শেষ করছি। প্রভুপাদের যখন প্রসাদ ছিল, প্রভুপাদ যখন ট্রাভেলিং করতেন, প্রভুপাদের ট্রাভেলিংটা শুনলে বুঝতে হবে কিরকম পরিব্রাজক ছিলেন। প্রভুপাদের সঙ্গে যারা ছিলেন তারা মানে প্রভুপাদকে ধরতে তার হিমশিম খেয়ে যেত। প্রভুপাদের বয়স ছিল তখন কত, 77 বছর, 81 বছর দিয়ে হয়ে গেছেন প্রভুপাদ। তো 76-77 বছরে প্রভুপাদ ঘুরছেন একদম, মানে একদম ইয়াং ছেলের মতন। 30 বছরও পারবে না মানুষ, হ্যাঁ, আমি বা আপনি পারবেন না মনে হয়, ঠিক আছে? জ্বর জ্বালা সর্দি কাশি লেগে যাবে এক জায়গায় গিয়ে আরেক। কারণ দেখো এখন ভারতে আছি, ভারতে একটা ওয়েদার, প্রভুপাদ চলে গেল ভারত থেকে অস্ট্রেলিয়া থেকে তারপরের দিন আমেরিকা, আরে এটা তো আমাদের এখনকার, কারণ আমার জামাইবাবু বিদেশে থাকে, ঠিক আছে? একদম এক্সাম্পল শামসুকের সামনে, জামাইবাবু বিদেশে থাকে, বিদেশ থেকে যখন জামাইবাবু আসে, কারণ বিদেশে কি হয়, কারণ ভারতের টাইম কিন্তু একটাই স্থানীয় সময়, ভারতের ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম যেটা বলে আইএসটি, তো আইএসটি কিন্তু একটাই আছে, একটা সময় প্রতিদিন 12টা বাজে। বোম্বেতে যখন 12টা, দিল্লিতে 12টা, কলকাতায় সব জায়গায় 12টা। কিন্তু আমেরিকার জায়গাটা এত বড়, ওখানে কিন্তু দুটো মানে সেকশন আছে, মানে ওর মধ্যেই তোমার সময় পার্থক্য আছে, আমেরিকার ওই একটা দেশের মধ্যে। আর সেখান থেকে ভারত আমেরিকা কোথায় পার্থক্য, কত দূর। তো প্রভুপাদে যখন ধরো সকালে ভারতে নামতেন, তো সাধারণত কি হয়, ধরো আমেরিকা যখন ঘুমাচ্ছি আমার রাত, সেটা যখন আমি ভারতে ঢুকলাম সেটা কিন্তু ভারতের সকাল, হ্যাঁ। কিন্তু ফ্লাইটে যখন আসলাম এসে দেখছেন সকাল, কিন্তু তখন কিন্তু আমার শরীরের যখন হরমোন নিঃসৃত হয়, যখন ঘুমানোর সময়, তো সবকিছু কিন্তু ওইভাবে শরীর ফাংশন করবে। ঘুমানোর সময় ব্রেন যেভাবে কাজ করে, আমরা ধরো প্রতিদিন তুমি 4 দিন আমেরিকা থাকলে, 4 দিন থাকলে হবে না, ধরো কয়েকদিন থাকতে হবে, আরো কিছুদিন। ওই আমেরিকা থেকে তোমার যে ব্রেন যে ফাংশন করবে ঘুমানোর সময়, তুমি যদি ভারতে ওই সময় থাকো, ব্রেন কিন্তু একইভাবে কাজ করবে। ভারতে সূর্য উঠেছে বলে ব্রেন কিন্তু ওইভাবে কাজ করবে না, বুঝতে পেরেছো? ব্রেন কাজ করবে যেভাবে আমেরিকার রাতের মতো। কিন্তু প্রভুপাদ এমনই একজন ছিলেন, মানে এটা না বললেই নয়, আমি ওই জন্য বললাম, আর একটু বলতে হয়। প্রভুপাদ ওই যে যদি আমেরিকা ঘুমানোর সময় ওখানে যদি ভারতে আসতেন দিনের বেলায়, প্রভুপাদ নেমে বললেন, ঢুকে যেতেন কোথায়, ক্লাস দিতে। উনি আমরা হলে হাত পা ব্যথা, কেউ হাত পা টিপে দেন, আর মাথা ব্যথা করছে। আর প্রভুপাদ নেমে উনার টাইম, উনি যেখানে নামতেন সেখানে প্রভুপাদের মানে সময় প্রভুপাদের দাস হয়ে যেত। আমরা যে প্রভুপাদের দাস, আমরা যে সময়ের সঙ্গে সঙ্গে চলছি, আমরা সময় দাস, হ্যাঁ, সময় যেভাবে চালাবে সেভাবে। কিন্তু প্রভুপাদ হচ্ছে সময় হচ্ছে প্রভুপাদের দাস। তাহলে কৃষ্ণ দাসত্ব মানে প্রভুপাদের দাসত্ব হয়ে গেছে। কি রকম ছিলেন প্রভুপাদ, আমরা কোন ধারাতে আছি? 70-এর পর বয়স, 70-এর পর বয়সে মানুষ তো রিল্যাক্স করা, মানুষের তো শরীরের হাড় গোড় এমনি কমজোরি হয়ে যায়, রক্ত ইয়ে হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। আর প্রভুপাদ ওই সময় নেমে প্রভুপাদ চলে যেতেন মন্দিরে, প্রভুপাদ মন্দিরে ঢুকে ব্যাসাসনে বসে ক্লাস দিতে শুরু করলেন। বাকি সব তোমার কৃষ্ণ মহারাজের, মানে বলছি জাস্ট,
মানে প্রভুপাদের তখন তোমাকে সমাজে বয়স ছিল কত 28 কি 27 বছর ছিল হয়তো, আরো কম ছিল। ওইরকম যুবক 25 বছরের ছেলে তখন প্রভুপাদের সঙ্গে পাল্লা দিয়ে পারতো না। তোমার কিছু মাঝে মাথা ব্যথা, ঘুম ঘুম ভাব, আর এদিকে প্রভুপাদ ক্লাস দিচ্ছে না। প্রভুপাদের ক্লাস, ইংলিশ ক্লাস যদি কেউ শোনো, মানে শুধু যদি মানে যদি ইংলিশ নাও বোঝেন কেউ, যদি প্রভুপাদের ক্লাস দেওয়ার সময় একটু মুখ চোখটা দেখতে পারেন, মানে কিরকম ধারালো ইয়ে ছিল। ওই দিন হয়তো সকালবেলা উনি আমেরিকা থেকে এসেছেন, ওই দিন ক্লাসে বসে উনি ক্লাস দিচ্ছেন, আর ওই হয়তো শিষ্যরা পিছনের দিকে অনেকে ঘুমাচ্ছেন। এরকম অনেক ফটো আছে তো। প্রভুপাদ ছিলেন, প্রভুপাদের সঙ্গে সবাই এসছে, কিন্তু প্রভুপাদ যখনই উনি ব্যাসাসনে বসতেন আর উনি গুরুদেবের সঙ্গে এমন কানেকশন, মানে আমরা হয়তো শুধু বলছি, মানে এটা আমাদের একটা চিত্তশুদ্ধি হচ্ছে, যারা শুনছেন তাদেরও চিত্তশুদ্ধি, আমি বলছি আমারও চিত্তশুদ্ধি। কিন্তু এটা কপি পেস্ট করা যাবে না, কারণ প্রভুপাদের আরেকটা বলবো, প্রভুপাদের সময় যারা ছিলেন, তমাল কৃষ্ণ মহারাজ একদিন চাইলেন আমি প্রভুপাদকে কপি পেস্ট করবো। কারণ কপি পেস্ট মানে কি, প্রভুপাদ যেভাবে চলছে আমি সেভাবে চলবো। প্রভুপাদ রাত্রিবেলা কটে ঘুমাতেন, 10টা থেকে 12:30 1টার দিকে 3 ঘন্টা ঘুমাতেন, ঠিক আছে। 1টার মধ্যে উঠে সারাদিন সারা রাত ধরে চলতো না। তো তমাল কৃষ্ণ মহারাজ দেখলেন যে আমিও প্রভুপাদের শিষ্য, আমিও তো এরকম করা উচিত, হ্যাঁ আমার গুরুদেবের মতন হওয়া উচিত, একটু বাপ কা বেটা, মানে শিষ্য গুরু তো বাপ ছেলের সম্পর্ক, ঠিক আছে। এবার আর তমাল কৃষ্ণ মহারাজ একদম সেক্রেটারি, একদম ক্লোজ সবসময়। আর প্রভুপাদের যে কোনো ছবি তমাল কৃষ্ণ মহারাজ থাকবেন, ঠিক আছে। নিশ্চয় দেখেছেন তমাল কৃষ্ণ মহারাজকে, চেনেন সবাই? এখানে একটা আছে, কজন চেনেন বউ তমাল কৃষ্ণ মহারাজকে? মহারাজের একটা আপনি জানেন? একটা কালো একটা এরকম জোর টাইপের নাই? প্রথমে তো বলতে হয়, প্রথমে ছবিটা দেখিয়ে, আচ্ছা ছবিটা বার করেন। এটা হচ্ছে, এটা রেকর্ডিং হচ্ছে। ও লম্বা, আর এইখানে একটা জরুরের মতো কালো একটা এখানে কালো ইয়ে আছে, ওই মহারাজ। তো বলবে তো তোমাকে সমাজ চিনি না, তাহলে তো ওখানে আগে দর্শন করে ক্লাসে দিলে ভালো হতো। তারপর দর্শন আচ্ছা যাই হোক, তো তোমার কিছু মহারাজ এত ক্লোজ, তো প্রভাতকে প্রথম 2 দিন কপি করেছে, ঠিক আছে। প্রভাতের সঙ্গে উঠছে, হ্যাঁ রাত 1টার সময় উঠে গেল প্রভাতের সঙ্গে। আর প্রভাত রাত 1টার সময় উঠে উনি অনুবাদ করে, আর পাশের জায়গায় যারা ঘুমাতেন তারা মাঝে মাঝে উঠে দেখতে, প্রভাতের মাঝে রাতে উঠে যেত সবাই, প্রভাতের ঘরে লাইট জ্বলছে, বড় লাইট জ্বলছে, কি ব্যাপার। প্রভাত এখনো ঘুমায়নি, রাত্রে উঠে দেখছে প্রভাত একদম ফোন নিয়ে, মানে সামনে যেটা রেকর্ডিং থাকতো, রেকর্ডিং ওটা নিয়ে প্রভাত ক্লাস দিচ্ছেন। আর একদিকে ওটা অ্যাকচুয়ালি কি হতো, প্রভাতের সময় যেহেতু অল্প ছিল, আর এত শাস্ত্র প্রভাতের যদি গ্রন্থ পড়ো, সমস্ত টিকা, হ্যাঁ প্রভাতের যে শুধু নিজের মন করা কিছু লেখেননি, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, জীব গোস্বামী, শ্রীধর আচার্য, তোমরা যদি প্রভাতের গ্রন্থ যারা পড়েন তারা বুঝতে পারবেন, যারা পড়েন দীক্ষিত ভক্তরা, তো প্রভাতের গ্রন্থে কোনো সময় নিজের ইচ্ছা মতন কিছু লেখেননি, আমার মনে হয় বলে কিছু কথা নেই। শ্রীধর আচার্যের মতে, বিশ্বনাথ চক্রবর্তী আচার্য ঠাকুরের মতে, তো প্রভাত একটা বই লিখতে গিয়ে তিনি 4-5টা স্যাম্পেল বই সামনে থাকতো, ঠিক আছে। এমন নয় যে আমি কোনো গল্পের বই লিখছি বা কোনো উপন্যাস, শরৎচন্দ্রের উপন্যাস, বঙ্কিম রচনা বলি, শরৎ রচনা বলি, রবীন্দ্র রচনা বলি, এসব নয়। প্রভুপাদের গ্রন্থ এতটা পাওয়ারফুল কেন? প্রভুপাদ এত ঘাম ঝরিয়েছেন, ঘুম ত্যাগ করেছেন। প্রভুপাদ খাবার দাবার ত্যাগ করা সহজ, কিন্তু আপনি যদি 2 দিন রাত্রে না ঘুমান, আপনার কিন্তু হাত পা ব্যথা, পরের দিন আপনি কাজ করতে পারবেন না, সবসময় হচ্ছে ঘুমায়। তো খাওয়া দাওয়া ত্যাগ করা যাবে, কিন্তু ঘুম ত্যাগ করা যাবে না। তো প্রভুপাদকে দেখে তমাল কৃষ্ণ মহারাজ 2 দিন ঘুম বন্ধ রেখেছিলেন। তো পরের দিন রাত্রে তমাল কৃষ্ণ মহারাজ পরের দিন সারাদিন আর প্রভুপাদের সঙ্গে থাকতে পারছে না। প্রভুপাদকে যে সাহায্য করবে সঙ্গে থেকে, প্রভুপাদ বলছে কি ব্যাপার, তমাল কৃষ্ণ মহারাজ সঙ্গে নেই। তমাল কৃষ্ণ সারাদিন তখন পরের দিন ঘুমিয়েছে। তো প্রভুপাদকে ওই 25 বছরের যুবক কপি পেস্ট করতে পারছে না, ঠিক আছে। আর 70 বছরের একজন 76-70 বছরের মানুষ প্রভুপাদ, তখন আমাদের তো চিন্তা করতে পারবো না। আর তমাল কৃষ্ণ মহারাজ প্রভুপাদের সঙ্গে সঙ্গে সবসময় এনার্জি পাচ্ছে, আমরা তো প্রভুপাদ থেকে কত দূরে হয়ে গেছি, 50 বছর দূর প্রভুপাদের থেকে। একটা জেনারেশন, বা মানে প্রভুপাদের পরের জেনারেশন হচ্ছে আমাদের গুরুদেবরা, তারপরের জেনারেশন আমরা, ঠিক আছে। এই নিয়ে আমি একটা ক্লাসও তোমাকে দিয়েছিলাম মনে হয়, জেনারেশন বজায় রাখতে গেলে প্রভুপাদের গ্রন্থ কতটা গুরুত্বপূর্ণ, এই একটা জিনিসই আমাদেরকে ধরে রাখবে, প্রভুপাদের গ্রন্থ। তো তমাল কৃষ্ণ মহারাজ সারাদিন, তখন পরের দিন ঘুমালেন, 2 দিন ঘুমিয়ে তখন শরীর আবার তাগাই হলো, তমাল কৃষ্ণ মহারাজের শরীরে একটু এনার্জি পেল, তারপরের দিন কান ধরেছে, প্রভুপাদের সঙ্গে আর কপি পেস্ট করা যাবে না। তো প্রভুপাদ ছিলেন এমনই, প্রভুপাদের চেহারা সবসময় আগুন বেড়াচ্ছে, এরকম প্রভুপাদ ছিল, মানে নেচার ছিল প্রভুপাদের। কোনো সময় যে বোঝা যাবে না যে রাত জাগা মানুষ, রাত্রি 1টা থেকে পরের দিন জব করে আবার সকালে। প্রভুপাদের সময়ে আর একটা জিনিস বলা আছে, বলতে শেষ করা যাচ্ছে না, দুঃখিত আমি। আর একটু যাই হোক,
এরকম ঠিক আছে, ভালো আছে। হ্যাঁ ভালো লাগছে। তো চলুন, তো যেতে যেতে তোমাকে সময় ছিল দর্শন করে। আসলে আমরা ধরেন ভগবানের লীলা তো শুনি, কিন্তু আমার বিশেষ করে প্রভুপাদের লীলামৃত এটা বলতে হয়। অসুবিধা না, প্রসাদের জন্য। না, প্রসাদ তো কারণ ধরো আমার তো চলো ওখানে তোমাকে সময় যায়। তো প্রভুপাদ তখন কি করতেন, সকালবেলা যখন ঘুম থেকে উঠতেন তখন নিয়ম ছিল তখনকার দিনে যেন মঙ্গল আরতির মধ্যেই মর্নিং প্রোগ্রামের মধ্যে ষোলমালা শেষ হয়ে যায়। এখনকার দিনের মতন ছিল না, প্রসাদের আগে ষোলমালা শেষ সবার, সে যত ইয়ং ভক্ত হোক, ঠিক আছে। প্রভুপাদের নিয়ম ছিল এরকম, মঙ্গল আরতি মাস্ট। আর প্রভুপাদ বলতেন যারা বুক ডিস্ট্রিবিউশন করতেন রাত্রিবেলায় তারাও সকালে উঠতে পারে না, বলছে তোমরা দিনের বেলা ঘুমাবে কিন্তু সন্ধ্যা কিন্তু যেন ভোর দর্শনাদি মঙ্গল আরতি যেন অ্যাটেন্ড করা যায়, মর্নিং প্রোগ্রাম কনফার্ম প্রভুপাদের সময়। তো এরকম তখন চার্জ ইয়ে ছিল, মানুষের কি ধার ছিল তখন। তো প্রভুপাদ গ্রন্থ অনুবাদ করে তিনি মর্নিং ওয়াকে বেরাতেন জব করতে করতে। জয় শ্রী তোমার কৃষ্ণ কৃষ্ণ মহারাজ কি জয়। তো ইনার দ্বারা ইনি মায়াপুরে একদিন আমাদের জন্য জমি কিনেছিলেন, যেখানে আমরা এখন ঘুরে বেড়াচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, খাওয়া দাওয়া করছি মায়াপুরে। অনেক কষ্ট করে উনি, তখন মায়াপুরে কোনো শেল্টারও নেই, ওনারা কোথায় খাবেন, কোথায় থাকবেন, ওই রাত্রে কোথায় ঘুমাবেন তারও কোনো শেল্টার ছিল না। সমাধি মহারাজ ওনাকে গোস্বামী বলা হতো কারণ উনি বিবাহিত ছিলেন। তো ইসকনের নিয়ম হচ্ছে কেউ যদি বিবাহ করে আশ্রমে ঢোকে, মহারাজ সন্ন্যাস হয়, তাকে গোস্বামী বলা হয়, ঠিক আছে। যেমন হচ্ছে আমাদের গোপাল কৃষ্ণ গোস্বামী, তিনিও বিবাহিত ছিলেন। তমাল কৃষ্ণ গোস্বামী, ইনারা হচ্ছে সকলে বিবাহিত ছিলেন, তাদের স্ত্রী পুত্র সব ছিল। তো তোমাদের মহারাজ এখানে শরীর সাহিত্য আছে এখানে আমরা, আর এখানে বাইরে থেকে আমরা দর্শন করে এখানে ভক্তি স্বরূপ দামোদর মহারাজ না গৌরগোবিন্দ মহারাজের সমাধি আছে। গৌরগোবিন্দ মহারাজও খুব অল্প আমরা দর্শন করতে পারি। ঠিক আছে, উনি একদম প্রত্যেকটা ধারালো, মানে এক একটা হাত হাত করলে হাত ফালা হয়ে যাবে, গলা ফালা হয়ে যাবে, এক চাকতে গলা। তো এখানে ভক্তিদীপ্ত মহারাজ ইনিও প্রত্যেকের সম্বন্ধে বলার অনেক কিছু আছে, কিন্তু সব আমাদের যেহেতু স্থূল শরীরকে একটু প্রসাদ দিতে হবে, টাইম সমস্যা। ভক্তিদীপ্ত মহারাজের প্রত্যেকটা ধারালো ওই আপনার ইউটিউব থেকে দেখেছি অনেক কীর্তন, এখন ফেসবুকে প্রচুর পোস্ট হচ্ছে এই নিউ বৃন্দাবন যেটা আছে, নিউ বৃন্দাবনে উনি দেহ রেখেছেন। নিউ বৃন্দাবন নয়, এটা ভুলে যাচ্ছি জায়গাটার নাম, আমেরিকাতে দেহ রেখেছেন। কিন্তু ওনার ক্যান্সার হয়েছিল, ঠিক আছে, ব্লাড ক্যান্সার হয়েছিল। আর উনি অ্যাকচুয়ালি ক্যান্সারটা ছিল মনে, এটা হচ্ছে ও তৎপর মহারাজ। আচ্ছা, তৎপর মহারাজ খুব পুরো মহারাজের বন্ধু ছিলেন, মায়াপুরের প্রথম দিককার মহারাজ। এনার সম্বন্ধে বিশেষ কিছু জানি না, যারা গুরুকুলে ভক্ত তারা এগুলো সব শ্রীধর মহারাজ, শ্রীধর মহারাজ তো আজকে ঘটনাক্রমে সমাধি একসঙ্গে অনেক দর্শন হলো। ভক্তিচারণ মহারাজ ওই জন্য এখানে সমাধি ক্ষেত্র বলা হয়। আর ভক্তিচারণ মহারাজ যেহেতু মানে ওনার যেহেতু ডিসাইবল বেশি, শিষ্য বেশি মায়াপুরে, তো সেই জন্য ওনার শিষ্যরা একটু বড় জায়গা নিয়ে সমাধিটা, আর এখানে পুরো মন্দির হবে, বড় মন্দির তৈরি হবে ভক্তিচারণ মহারাজের। আর বাদ বাকি এখানে যত মায়াপুরের সমাধি সব এখানেই, যেহেতু প্রভুপাদের সমাধির সামনে সব, প্রভুপাদকে সবাই দর্শন এইভাবে করা হয়েছে। প্রভুপাদের এদিক দিয়ে জুতো আছে, ওই সুলভে হবে নাকি? না আসলে হবে না, কোথায় যাবে? হ্যাঁ এদিক দিয়ে যাবো, বলিতে